সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের লাইভে আসতে একটু বিলম্ব হওয়ার জন্য। একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের, সেই প্রবলেমটুকু ফিক্স করে তারপরে আমরা এসেছি। সুপ্রিয় দর্শক এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করছি অ্যাডমিশন ক্র্যাকারস ফিউচার ইজ হিয়ারের পক্ষ থেকে। দর্শকবৃন্দ, প্রথমেই দূর দূরান্তের মানুষের কাছ থেকে জানতে চাই কে কোন জায়গা থেকে আমাদের লাইভটুকু দেখছেন। শারদীয় দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে আমাদের সামনে পূজা চলে এসেছে, অনেকে অনেক রকম ফেস্টিভ্যালের আনন্দ করছেন। আপনাদের মুখ থেকে, আপনাদের কমেন্ট থেকে আমরা জানতে চাই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলোকে আমরা স্ক্রিনে তুলে ধরবো। দর্শকবৃন্দ, আগের লাইভে আমরা 3জন বিজয়ীকে পুরস্কৃত করেছিলাম 2 জিবি ইন্টারনেট প্রদানের মাধ্যমে একটি ক্ষুদ্র পুরস্কার আমাদের পক্ষ থেকে। সেই পুরস্কারটি আপনাদের জন্য আবারও থাকছে। সবচেয়ে বেশি কমেন্টকারী, আজকের পুরস্কার একটু ভিন্ন, সবচেয়ে বেশি মেনশনকারী সবচেয়ে বেশি পুরস্কার পাবে, এবং সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে সবচেয়ে বেশি পুরস্কার, এবং আরেকজন পাবে পুরস্কার, সেটি হচ্ছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কমেন্টকারী। অর্থাৎ 3টি পুরস্কার আমরা দিচ্ছি। প্রথমত সবচেয়ে বেশি লাইভ শেয়ারকারী, সবচেয়ে বেশি মেনশনকারী এবং সবচেয়ে বেশি রিলেভেন্ট কমেন্টকারী, অর্থাৎ যে প্রাসঙ্গিক কমেন্টগুলো করবেন তাকে আমরা পুরস্কৃত করব। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের আগামীকালের এবং আমাদের সামনের যে পরিকল্পনাটুকু রয়েছে সেই পরিকল্পনাটুকু আপনাদের কাছে তুলে ধরতে চাই। পরিকল্পনাটুকু হচ্ছে এরকম: আগামীকাল আমরা ইনশাল্লাহ ফ্রি লাইভ ইংলিশ কুইজের আয়োজন করছি। আমরা ইনশাল্লাহ ফেসবুক পেজ থেকে লাইভ কুইজটিতে অংশগ্রহণ করব। আপনারা ইনশাল্লাহ আপনাদের বন্ধু বান্ধব এবং সবাইকে নিয়ে জয়েন করবেন। এটাতে কোনো ক্লাস নেই, কোনো শ্রেণী নেই, কোনো পরীক্ষার্থী নেই। এই লাইভ কুইজে, ইংলিশ লাইভ কুইজে সবাই আমরা আসতে পারবো। তো দর্শকবৃন্দ, আমি দেখতে চাই যে আপনারা কতজন শেয়ার করছেন এবং কতজন আমাদের ভিডিও দেখছেন, সেটার দিকে আমরা একটু বিশেষ নজর দিব। দর্শকবৃন্দ, আমরা আর বিলম্ব না করেই আমাদের আজকের অতিথিবৃন্দের নিকট পৌঁছে যেতে চাই। আমাদের আজকের অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন অত্যন্ত 3জন জ্ঞানী মানুষ। তাদেরকে পেয়ে আমি আসলে অত্যন্ত বেশি গর্বিত। অ্যাডমিশন ক্র্যাকারসের পক্ষ থেকে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভে যুক্ত হবার জন্য। দর্শকবৃন্দ, আমি দেখতে চাই ইনশাল্লাহ আপনারা কয়জন তাদেরকে চেনেন, কাকে কাকে চেনেন, এবং সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিবেন কিভাবে চেনেন কমেন্টের মাধ্যমে। দর্শকবৃন্দ, আমাদের আজকের প্রথম অতিথি একটু পরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পূর্বিতা রিফাত আসনিয়া পূর্বিতার নিকটে। সে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স বিষয়ে পড়াশোনা করেছে। তার রেজাল্ট আপনারা আমার চেয়ে অনেক ব্রিলিয়েন্ট বলবো আমরা, কারণ সে যে কয়টি জায়গায় পরীক্ষা দিয়েছে অত্যন্ত সাফল্যের সাথে তার মেধাকে শীর্ষে নিয়ে এসেছে। তার মেধার দ্বারা শীর্ষে এসেছে নিজেই। সে খ ইউনিটে হয়েছে 8ম, সে ঘ ইউনিটে হয়েছে 20তম, এবং সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে হয়েছে 2য়। এই মেধাবী মুখকে আমরা আমাদের সামনে পেয়ে অত্যন্ত গর্বিত। দর্শকবৃন্দ, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি রিফাত আসনিয়া পূর্বিতা। হাই রিফাত আসনিয়া পূর্বিতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমত এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য রাকিবকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে অ্যাডমিশন ক্র্যাকারের পক্ষ থেকে এখানে আসতে পেরে খুব ভালো অনুভব করছি, কারণ এখান থেকে আসলে আমি আমার অ্যাডমিশন টাইমে যা যা করেছি বা এইচএসসি এসএসসি তেও যা যা করে এসেছি সেগুলো আমি আসলে সবার সাথে শেয়ার করতে পারবো, এবং আমার মনে হয় যেটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম হবে সবার জন্যই জানার জন্য যে আসলে কিভাবে শীর্ষে পৌঁছানো যায়। আর যেটা রাকিব আমাকে বলছিল যে আমি নাকি ভালো রেজাল্ট করেছি, রাকিবের নিজের রেজাল্ট কিন্তু মানে ঈর্ষণীয় রকমের ভালো। হ্যাঁ, তো আসলে সে আমার প্রশংসা করছে, এটাই আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার। তো দেখা যাক, আজকের লাইভ ইনশাল্লাহ আমরা খুব ভালো কিছু আলোচনা করব এবং এখান থেকে জুনিয়ররা লাভবান হবে, উপকৃত হবে, সেটাই আমি আশা করছি। ধন্যবাদ পূর্বিতাকে এত সুন্দর একটি পরিচয় পর্ব দেওয়ার জন্য। আমি চলে যাব আমাদের আজকের আরেকজন গেস্ট, এবি সাকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিআর এবং অত্যন্ত ভালো একজন কূটনৈতিক ব্যক্তি। অত্যন্ত ভালো ব্যক্তিত্ব বহন করেন তিনি, ডিপার্টমেন্টে সে অত্যন্ত প্রশংসিত। এবং বলতে চাই সাকিব অনেক প্রভাবশালী একজন মানুষ। দর্শকবৃন্দ, চলে যাচ্ছি সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থান করে নেওয়া আমাদের আজকের অতিথি এবি সাকিবের কাছে। দর্শকবৃন্দ, এবি সাকিব। হাই এবি সাকিব, কেমন আছো? হাই রাকিব, অসংখ্য ধন্যবাদ। আমার চোখে
আমার চোখে মানে কি বলবো, মানে সবার তুলনায় একটু বেশি মেধাবী রাকিবকে, যে আমি এটা হাসছিলাম যে ও আমাকে এতটা মানে এতটা উচ্চ জায়গায় নিয়ে যাচ্ছে, মানে আমার নিজের লজ্জা লাগছিল। তো হোয়াট এভার, অ্যাডমিশন ক্র্যাকারে এই জায়গায় আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। কখনো আসলে ভাবিনি যে আমি কোনোদিন এসে এই যে জুনিয়রদের কাছে বা যার কাছেই হোক মানে নিজে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবো। তো এই ভেবে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। তো আসলে আম, এখানে আসার ইয়েটা হচ্ছে যে আমি জুনিয়রদেরকে সাজেশন বা মোটিভেশন দেওয়ার ওরকম অভিজ্ঞ নই, শুধু নিজের অ্যাডমিশন টাইমের অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আজকের এখানে আসা। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাকিবকে এবং তার পুরো প্ল্যাটফর্মকে। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব বন্ধু, অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড। এই অ্যাডমিশন ক্রেকার্সের পক্ষ থেকে তোমাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা চলে যাব আমাদের লাইভ আজকের প্রোগ্রামের অন্যতম আকর্ষণ এবং অন্যতম ভালোবাসার ব্যক্তিত্ব বিশ্বময় শর্মা। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হয়েছে তৃতীয় এবং সে হচ্ছে আমাদের আইন বিভাগের প্রথম বর্ষের একজন এক টুকরো জান বলা যায়। যে সে অত্যন্ত ভালো দার্শনিক এবং অত্যন্ত ভালো বিশ্লেষণকারী, অত্যন্ত ভালো বিতার্কিক এবং অত্যন্ত ভালো কি বলবো ভালো মনের মানুষ। দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের অত্যন্ত পরিচিত বন্ধু বিশ্বময় শর্মার কাছে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ বন্ধু, শোনা যাচ্ছে। খুব বেশি বলে ফেলেছে রাকিব বলা যায়। আহ ওকে, আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি 2019-20-এ। পুরোপুরি খ ইউনিট থেকে পরীক্ষা দেওয়া। নিজের সম্পর্কে এটাই বলবো, আইন বিভাগে আছি। আর যতগুলো কমপ্লিমেন্ট রাকিব আমার সম্পর্কে বললো, ততটুকু সত্য বলা যাবে না। প্রত্যেকটাই হয়তো প্রাথমিক পর্যায়ে আছি, চেষ্টা করছি কিছু করার জন্য। আর আজকের এই লাইভটা, এটাও আমার প্রথম অভিজ্ঞতা বলা যায়। রাকিব আমার খুব ভালো বন্ধু। তার কথাতে আসা, তার সুন্দর একটা উদ্যোগ, সেখানে অংশগ্রহণ করতে পারাটাও অনেক ভালো কিছু আমার জন্য মনে হয়েছে, সেই জন্যই আসা। এই ধরনের ব্যাপারে অনভিজ্ঞ হলেও আশা করি কিছু শেয়ার করতে পারবো, আমার অভিজ্ঞতা, আমার যে জার্নিটা ছিল সেটা, এটাই। অত্যন্ত ধন্যবাদ বন্ধু বিশ্বময় শর্মাকে তার পরিচয় দেবার জন্য সবার সামনে। দর্শকবৃন্দ, আমরা যে তিনজন কিংবদন্তি এবং তিনজন সফল ব্যক্তিকে নিয়ে আজকের লাইভে উপস্থিত হয়েছি, তাদের জীবনের প্রথম অংশটুকু যদি আমরা শুনতে চাই যে কেন তারা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে বলবো আমি সবচেয়ে বেশি, যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ, এই জিনিসটা আমি অনেক সাফার করেছি এবং হয়তোবা আরো অনেকেই আছে যারা এই সাফারটা করি, যে কেন আমরা হচ্ছে বিজ্ঞান ছেড়ে মানবিকে যাব, কেন ডাক্তার হব না, কেন ইঞ্জিনিয়ার হব না, কেন এটা করবো না, কেন এটা করবো না, এরকম অনেক ধরনের প্রশ্নে আমরা সম্মুখীন হই। তো দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আরেকবার জানিয়ে দিতে চাই, আজকে সর্বোচ্চ শেয়ারকারীকে আবারও পুরস্কৃত করব আমরা বিগত দিনের মতোই, এবং সর্বোচ্চ সংখ্যক মেনশনকারীকে পুরস্কৃত করছি ইনশাল্লাহ। এবং আগামীকালের ইংরেজি ফ্রি লাইভ কুইজে অবশ্যই আপনারা যুক্ত হবেন। দর্শকবৃন্দ, আমি প্রশ্ন করব, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে কিছু গল্প শুনিয়ে যেতে চাই। চলে যাচ্ছি আমাদের বিশ্বময় শর্মার কাছে। অর্থাৎ আমাদের অধিকাংশ বাবা মার ইচ্ছা থাকে যে প্রথমেই সন্তানকে বড় করে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দেশের অমুক জায়গায় ফেলবো, এইভাবে সেবা করবে দেশের, ইত্যাদি ইত্যাদি। সেবা সেক্টর বলতে তারা সর্বপ্রথম কেন জানি ছোটবেলা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে সুন্দর একটি অ্যাপ্রন পরবে, ইঞ্জিনিয়ার হবে, এই সুন্দর একটি ট্যাগের পিছনে ছোটেন। কিন্তু বিশ্বময় শর্মা তার জীবনের প্রথম থেকে, অর্থাৎ ক্লাস 8 এর পর থেকেই সে মানবিক বিভাগে চলে আসে। এই যে তার শুরুতেই যে তার এই দিক পরিবর্তন, তার যে ভিন্ন রকমের চিন্তাধারা, এই ভিন্ন রকমের চিন্তাধারাটা কেন? আমি তৃতীয় স্থানীয় অধিকারী বিশ্বময় শর্মার নিকট এই প্রশ্নটি সবার আগে করছি, তার এই চিন্তাটি কেন? আশা করি অতি সংক্ষিপ্ত করে সে আমাদেরকে উত্তরটি দিয়ে যাবেন। আচ্ছা, খুব ছোট করে বলতে গেলে দুটো কারণ দাঁড় করানো যায়। অবশ্যই যখন আমরা ক্লাস 9-এ উঠছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস দেখা যাচ্ছে যে সায়েন্স নিচ্ছে, যদি তাও না নেয় তাও কমার্স নিচ্ছে। সবার মাথায় সেটাই ঘোরে যে ভালো ছাত্র হতে চাচ্ছ বা ভালো কিছু করতে চাচ্ছ, তার মানে তোমাকে ডাক্তারিতে পড়তে হবে, মেডিকেলে পড়তে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক 9-এ আমি কেন মানবিকে খেলাম,
বিশ্বময়, তোমার আমার নেট প্রবলেম হচ্ছে একটু বন্ধু। প্রথম কারণটা আমি দেখাবো আছে, তাই আমি যাচ্ছি মেডিকেলে পড়তে বা ইঞ্জিনিয়ারিং এ পড়তে। সেই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না, এটা আমার মাথায় ছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমার যে চেষ্টাগুলো আছে, আমার যে চাওয়াগুলো আছে, সেটার সাথে মানবিক বিভাগটা যায়। ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল। ফ্যামিলি আমাকে কখনো বলেনি যে আর পাঁচটা ছেলের মতো তোমাকে যেতে হবে, মেডিকেলে পড়তে হবে বা সায়েন্সে পড়তে হবে, সেই প্রেশারটা ছিল না। আর একটা কথা, দ্বিতীয় কারণ যেটা বলবো, যে আমরা যখন মেডিকেলে পড়ছি বা ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, অবশ্যই আমরা সেবা দিচ্ছি, অবশ্যই এটা সম্মানজনক পেশা। কিন্তু মানবিক বিভাগে পড়ে কিছু করা যাচ্ছে না, সেই কথাটাও ভুল। কারণ আপনি যখন একটা গবেষণা করছেন, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে। আহ সাধারণ সাবজেক্ট আমরা যেগুলো বলছি, যেগুলো হয়তো খুব একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে লাগছে না, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগছে না, কিন্তু সেই জায়গাগুলোতে যে আপনি গবেষণা করবেন, সেই ব্যাপারগুলোও কিন্তু সমাজকে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং সেই জায়গাগুলোতে যদি আমরা না যাই, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ঝোঁক থাকে, তাহলে সমাজ একপেশে হয়ে যায়, এটা একটা কারণ থাকে। আবার প্র্যাকটিক্যাল ফিল্ড গুলো যদি আমরা দেখি, আমাদের মানবিক বিভাগে যেটা আছে, এখন আমি যেই সাবজেক্টে আছি, যদি আমি বলি দিকটা, এই জায়গাটা থেকে পড়ে গিয়েও অনেকগুলো কাজ করা যায়। সেটাই আমার একদম ক্লাস 9 থেকে মানবিক নেওয়া, এবং তখন আমার মাথায় ঢুকে গেছে যে হ্যাঁ, আমার যদি টার্গেট থাকে তাহলে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টেই পড়তে হবে। সেই ব্যাপারটাও মাথায় ছিল। সবকিছু মিলিয়ে এটাই কারণ বলবো। একটু ভিন্ন প্রেক্ষাপটে হাঁটতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, মানুষের সামনে আপনাকে কথা শুনতে হবে। আহ তুমি কেন এটা নিলে, তুমি তো ওটা নিলেও পারতে, এই কথাগুলো আমাকেও শুনতে হয়েছে। সেগুলো সামলে এগিয়ে যাওয়া, এবং এখন যখন আমি এই অবস্থানে আছি, তখন মানুষ যখন প্রশংসা করে বলে যে ওই ছেলেটার ক্ষেত্রে বলেছিলাম এরকম হবে, বা হয়তো তুমি ভালো করবে না, কিন্তু আজকে সে ভালো করছে, আহ সেই চ্যালেঞ্জ একসেপ্ট করা এবং সেটা জিতে দেখিয়ে দেওয়াটার মাঝখানেও একটা আনন্দ আছে। এটাই কারণ দেখাবো, যদি বলতে হয়। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বময়কে। দর্শকবৃন্দ, এখন বিশ্বময় অত্যন্ত সুন্দর করে আমাদেরকে তার ইচ্ছাটুকু এবং তার যে কারণে তিনি এসেছেন সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা চলে যাচ্ছি এমন একজনের কাছে যে আহ, আমরা জানি যে এসএসসি তে আমরা 1200-র মধ্যে কতই মার্কস তুলতে পারি, সরি 1300-র মধ্যে, 1300-র মধ্যে আমরা কত মার্কসই তুলতে পারি। হয়তোবা আমরা যারা অধিকাংশ এভারেজ মোটামুটি ভালো ছাত্র যারা আছি, একদল আছি মোটামুটি ভালো ছাত্র, তারপরে আরেক দল আছি শুধু ভালো ছাত্র, আবার আরেক দল আছি খুব ভালো ছাত্র। যারা খুব ভালো ছাত্র তারাই নিশ্চয়ই 1100 পেরিয়ে যায়, এবং মোটামুটি যারা, তারা আমরা 1070 1050টা এই ঘরে থেকেই কোন অন্ত এ প্লাস নিয়ে চলে আসি। আমাদের এমন একজন অতিথি রয়েছেন আজকে, যে সরাসরি আহ হচ্ছে এসএসসি তে ছিল সায়েন্সে, সে সায়েন্সে এসএসসি তে পেয়েছিল 1199 নম্বর। আমি দর্শকবৃন্দ আপনাদেরকে আবারও বলতে চাই, সে সায়েন্সে পেয়েছিল 1199 নম্বর। এত ভালো নম্বর অর্জনের পরেও সে এসেছে মানবিক বিভাগে তার স্বপ্নটুকুর জন্য। তার নিজের যে লক্ষ্য ছিল যে সে এই লক্ষ্যে পড়াশোনা করবে, সেই লক্ষ্যের দিকে সে নিজেকে এগিয়ে নিয়ে এসেছে। কি কারণে 1199 মার্কস? ক্যান ইউ থিঙ্ক? 1199 মার্কসের পরও পূর্বিতা এসেছে মানবিক কেন, এবং কি লক্ষ্যে, তার স্পেশালি কারণটা কি, সেটা শোনার জন্য ইনশাল্লাহ আমিও মুখিয়ে আছি। ইনশাল্লাহ তার মুখ থেকে শুনবো। আচ্ছা, ধন্যবাদ রাকিব। প্রথমত এই কোয়েশ্চেনটা আমি অনেক বেশি ফেস করেছি, যে এসএসসি তে যে নাম্বার বা যে রেজাল্টই হোক, এটার পরেও কেন আমি আর্টসে আসলাম বা হিউম্যানিটিজে আসলাম। তো এটার আসলে আমার জন্য এই সায়েন্সের যে আমি ভালো বা খারাপ করেছি, উপর আমার আসলে হিউম্যানিটিজে যাওয়াটা ডিপেন্ড করে না। আমার বাবা মা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র এবং খুব ভালো ছাত্র ছিলেন। তো তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছেন যে আমি যেটা হতে চাই সেটা যেন আমি হতে পারি। তো এটা কারো প্রতি কটাক্ষ বা কিছুই না। যেটা বিশ্বময় বললো, যে আসলে আমারই ছোটবেলা থেকে
সায়েন্সের কোনো সাবজেক্টের দিকে আমার পড়াশোনা করার বা ডাক্তার ইঞ্জিনিয়ার মানে এই প্রফেশনে যাওয়ার আমার তেমন ইচ্ছা ছিল না। প্রথমত আমার ইচ্ছা ছিল যে রাষ্ট্রবিজ্ঞান কিংবা আন্তর্জাতিক সম্পর্ক এই ধরনের বিষয়গুলো পড়ার। তারপরে আসলে এসএসসি তে আসার পর আমার খুব ইচ্ছা ছিল যে আমি আইন নিয়ে পড়বো। হ্যাঁ, এখন আমার খুব ঈর্ষা হয় আসলে বিশ্বময় আর রাকিবকে দেখে যে তারা ল পড়ছে। আমারও ইচ্ছা ছিল ল নিয়ে পড়ার। তারপর সেই উদ্দেশ্যে আসলে আমার হিউম্যানিটিজে আসা। তবে সায়েন্স নিয়ে পড়ার কারণ হচ্ছে 9-10-এ যে মানে আমার বাবা বলতেন যে ম্যাথস এর বেসিকটা থাকা জরুরি, যে কারণে আসলে 9-10 থেকে আমার আর্টস নেওয়া হয়নি। আর আমি বিকারুননিসা স্কুলে ছিলাম ধানমন্ডি ব্রাঞ্চে, তো আমাদের আসলে 9-10-এ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট ছিল না। তো আমার আলটিমেটলি সায়েন্স নিয়ে পড়ে তারপর আমার উদ্দেশ্যই ছিল যে আমি যে রেজাল্টই করি না কেন আমার হচ্ছে এইচএসসি তে গিয়ে হিউম্যানিটিজ পড়তে হবে এবং তারপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার আমার জন্য। তো তারপরে যাই হোক এইচএসসি তে মোটামুটি একটা ভালো রেজাল্ট করে আমার সবসময় টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং আল্লাহর রহমতে সেটা আমি অ্যাচিভ করতে পেরেছি। অত্যন্ত ধন্যবাদ পূর্বিতাকে, এত সুন্দর করে তার চিন্তা ভাবনা এবং তার যে ইচ্ছাটুকু ছিল সেই ইচ্ছাটুকুকে প্রাধান্য দিয়ে কত সুন্দর করে বললেন তিনি যে তার হচ্ছে কিভাবে তিনি তার স্বপ্নের পথে এগিয়েছেন এবং কিভাবে সফল হয়েছেন। ইনশাআল্লাহ সেটা শুনবো। তার আগে আমরা চলে যাব এবি সাকিবের নিকট, অত্যন্ত পরিচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার বিভাগে। এবি সাকিবের নিকট আমার এই প্রশ্ন যে হচ্ছে এবি সাকিব, তুমি বন্ধু সিলেট কলেজ থেকে ছিলে, তোমার সামনে কি এরকম কোনো বাধা ছিল যে হচ্ছে হচ্ছে ক্যাডেট কলেজে সবাই কেন আর্টসে যাচ্ছি, এরকম কোনো বাধা ছিল কিনা এবং এই বাধাটুকুকে কিভাবে পেরিয়েছো, এই বাধাটুকু শোনার জন্য আমি তোমার নিকট মুখিয়ে আছি। তোমার নিকট এই প্রশ্নটুকুই করছি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ রাকিব। ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলে নেই, আমি হচ্ছে সোজা সাপটা কথার মানুষ, তো হচ্ছে একদম ফ্র্যাঙ্কলি সবকিছু শেয়ার। তো হচ্ছে আমি ক্লাস 10-এর আগ পর্যন্ত আমি আমার লাইফ নিয়ে কোনো সন্দিহান ছিলাম না যে আমি লাইফে কি করবো বা লাইফে আমার কি হবে, আমি কোন সেক্টর গুলোতে যাবো বা কোন সেক্টর গুলোতে গেলে আমার লাইফটা সুন্দর মতো স্ট্যাবলিশ হবে, এরকম কিছুই ছিল না ক্লাস 10-এর আগ পর্যন্ত। কিন্তু ক্লাস 10-এর পরে আমার একটা রিয়েলাইজেশন আসলো যে আমি আমার ইয়েতেও একটা বলেছি যে সবাই আসলে একটা বাধা ধরা একটা ইয়েতে যায় যে হ্যাঁ সবাই সবাই চায় তার ছেলে ডাক্তার হবে, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্লা ব্লা ব্লা। তো আমার একটা রিয়েলাইজেশন আসছিল যে আমি সায়েন্সে কেমন, যে আমি যে আমার ইন্টার আমি সায়েন্স নিব আমি কেমন করব। তো হচ্ছে ওই রিয়েলাইজেশনের পরে চিন্তা করলাম যে আমার সায়েন্স ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি তখন ভেবেছিলাম যদি আমার সায়েন্স নিয়ে পিছনেই পড়ে থাকতে হয় বা যদি খারাপ রেজাল্টই করতে হয়, যদি ভালো রেজাল্ট নাই আসে, তাহলে আমার সায়েন্স নেওয়াটা যুক্তিযোগ্য না। সবাই মনে করে যে হ্যাঁ সায়েন্স নেওয়ার পরে অ্যাডমিশন দিয়ে বুয়েটে অথবা মেডিকেলে ভর্তি হবে। তো আমি একটা চিন্তা করেছিলাম যে আমি আমার 9-10-এর রেজাল্টের উপর ভিত্তি করে যেটা বুঝেছিলাম যে আমি যদি সায়েন্স নেই ইন্টারে আমার দ্বারা ভালো রেজাল্ট হবে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো আমি তখন একটা ডিসিশন নিয়েছিলাম যে আমার তো ঘুরে ফিরে ওই ডি ইউনিটে যেতে হবে, ওই আমার ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে আমাকে মেইন টার্গেট তখন ধরতে হবে। তখন যেন হতাশ না হওয়া লাগে, এই জন্য আমি তখনই এসএসসির পরে একটা ডিসিশন নিলাম যে না, আমি যদি সায়েন্সের এই সাবজেক্ট গুলোতে ভালো না হয় বা সায়েন্সের এই সেক্টর গুলোতে আমি ভালো না করতে পারি, দেন আই বেটার টু গো আনাদার সেক্টর। ঠিক আছে, তখন হচ্ছে আমি এই ডিসিশনটা নিয়েছিলাম যে না আমি আর্টস নিব। তো ডিফিকাল্টিস ফেস করার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সবাই আসলে আমাদের যে সবাই আসলে মনে করে যে হ্যাঁ ছেলেটা আর্টস নিছে তার মানে ছেলেটা ভালো স্টুডেন্ট না। দেন হচ্ছে আরেকটা জিনিস যে সবাই মনে করে ক্যারিয়ার কলেজে সায়েন্স ছাড়া অন্য কোনো বিভাগ নাই, কমার্স নাই, আর্টস নাই, কিছুই নাই। বাট আমি এদিক দিকে অনেক লাকি যে আমরা আমাদের ব্যাচ থেকে 7 জন হিউম্যানিটিস নিয়েছিলাম। তো তার আগের রেকর্ড হিসেবে আমাদের 6 বছর আগে এক ব্যাচ নিয়েছিল ক্যারিয়ার কলেজে, এর মাঝখানে 6 বছর কেউ নেয় নাই, 6 বছর পরে আমরা নিয়েছিলাম 7 জন। তো এই জিনিস দেখে আমাদের এই সেলফ ডিসিশন দেখে আমাদের ক্যারিয়ার কলেজের টিচাররা অনেক খুশি হয়েছিলেন যে ছেলেগুলো নিজে লাইফ সম্পর্কে বুঝেছে যে তাদের কি করা উচিত বা কোথায় যাওয়া উচিত।
তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ, যে আমি যদি বলি, এটা আমার আসলে গর্ব করার বিষয় যে আমার ব্যাচের যে 7 জন আমরা হিউম্যানিটিস নিয়েছিলাম, 7 জনের মধ্যে আমরা 5 জন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছি, একজন হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে আছে, আরেকজন হচ্ছে বাংলাদেশ আর্মিতে। তো এই জায়গাটা যদি আমরা বিশ্লেষণ করি, যে আমাদের এটা বলতে হবে যে তখন সেই এসএসসি পড়ে যে ডিসিশনটা নিয়েছিলাম, সেটা আমার জন্য খুবই খুবই একটা ভালো ডিসিশন ছিল। তো এটুকুই বলবো। ধন্যবাদ সাকিবকে, অত্যন্ত সৎ একটি উত্তর এবং তার হচ্ছে যথাযথ উত্তরটি দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নের দিকে ঝুঁকে পড়বো এখন, যে আপনারা খ ইউনিট সম্পর্কে এবং তাদের সম্পর্কে, তাদের সংগ্রামী জীবন এবং তাদের কষ্ট সম্পর্কে প্রশ্নগুলো তারা কিভাবে পাড়ি দিয়ে এসেছেন, যে কেন সায়েন্সে যাচ্ছে না সেই প্রশ্নগুলোর উত্তর তারা দিয়েছেন, এবং কেন মানে সায়েন্সে কেন তারা যেতে যাবেন, তারা তো সায়েন্সেও রাজ করে এসেছেন আসলে। তো আমি আসলে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের প্রশ্নের দিকে আমরা ঝুঁকে পড়বো এখন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে আরেকবার বলে দিই, শেয়ারকারীর জন্য আপনাদের কাছে আজকের পুরস্কারটি একটু বেশি আকর্ষণীয়। এবং দর্শক, আমি তাদের দর্শকের প্রশ্ন, আসলে এটা একটি প্রশ্ন করা হয়েছে দর্শকের পক্ষ থেকে, যে প্রশ্নটা এরকম, যে এই যে তারা খয়নেট থেকে মানুষের কথা শোনার পরেও এতদূর সংগ্রাম করে এসেছে, এই সংগ্রাম করে আসার পিছনে আসলে কারণটা কি? প্রথম অপশন, 3টি অপশন দিচ্ছি আমি। প্রথম অপশন, তারা আমার সাথে লাইভ করতে চেয়েছিল। দ্বিতীয় অপশন, তারা হচ্ছে খয়নেটে ভালো পজিশন অর্জন করতে চেয়েছিল। তৃতীয়ত, তারা যে মানুষের কথাগুলো শুনেছেন, এই কথাগুলো কে পিছিয়ে ফেলে তারা তাদের সম্মানটুকুকে ধরে রাখতে চেয়েছেন এবং তারা যে পারেন এটিকে দেখাতে চেয়েছেন। 3টি অপশন আমি ছুড়ে দিচ্ছি 3জন গেস্টের সামনে, তারা আমাকে উত্তর জানাবেন। আমি আশা করছি যে 1 নাম্বারটি উত্তর। তিনজনের যে কোনো কেউ উত্তর দিতে পারেন। আচ্ছা, ফার্স্টের আনসারটা আমি দেই। ফার্স্টে বলেছিলাম যে আমি অন্যদের কথা, অন্যরা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে রাকিবের মতো স্টুডেন্টের এরকম একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্মে আমরা নিজেদেরকে জাহির করতে বা নিজেদেরকে একটু প্রকাশ করতে পেরে আমরা খুবই খুবই গর্বিত। তো হচ্ছে হ্যাঁ, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিব আমি আর কি। রাকিব। থ্যাংক ইউ বন্ধু। আমি ধরে নিলাম যে বিশ্বময় থার্ড হয়েছে আমার সাথে লাইভ করার জন্য। থ্যাংক ইউ বিশ্বময়। অ্যাকচুয়ালি খুব ক্লিয়ারলি বলতে গেলে ইট ওয়াজ নট এক্সপেক্টেড, তারপরও ভালো লাগছে আসতে পেরে। যদি খুব ক্লিয়ারলি বলতে হয় তাহলে আমি 3 নাম্বার অপশনটা চুজ করব। যখন স্কুলে ছিলাম কিংবা কলেজে, তখন দেখা গেছে কলেজে এতটা ফেস করতে হয়নি, তবে স্কুলে যখন ছিলাম তখন ফেস করতে হয়েছে। দেখা গেছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের টিচাররা চিনছেন, এলাকার মানুষজন চিনছে, সবাই তাদের এপ্রিসিয়েট করছে, আমরা খুব একটা ফোকাসড হচ্ছি না। তারপর কলেজ লেভেল পার করা, ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর মি। আর্টসে পড়ে কিছুই করা যায় না, এটা একটা কনসেপ্ট বাংলাদেশের মানুষের মাঝখানে খুব ভালোভাবেই আছে। তো সেই ধারণাটা ভাঙাটাও একটা বড় লক্ষ্য ছিল। আর লাইভের ব্যাপারে যদি বলতে হয়, আমি ভাবিনি, তবে আজকে কথা বলতে পেরে অবশ্যই ভালো লাগছে। পূর্বিতা, তোমার উত্তর দাও, তুমি আমাকে ডিচ করিও না। প্রথমত যে আসলে মানুষকে দেখিয়ে দেওয়ার চেয়ে বড় যে নিজের কাছে নিজেকে প্রমাণ করা। কারণ আসলে হিউম্যানিটিজে পড়ে যত রকম মানে অনেক রকম বাজে অভিজ্ঞতা হয়েছে, এটা এটা বলা বাহুল্য। কারণ আমরা যারা আছি আমরা সবাই কখনো না কখনো এমন কিছু কোয়েশ্চেন ফেস করেছি যেগুলো আমাদের কাছে খুবই মানে ডিসহার্টেনিং। হ্যাঁ, এটা আসলে এক্সপেক্টেড না। শুধু ক্লাসমেট না, অনেক সিনিয়র, অনেক মানে একেবারে বাবা মা পর্যায়ের আন্টি আঙ্কেল, তাদের কাছ থেকেও আমরা অনেক রকম কটূক্তি শুনেছি। তো একটা বড় কথা হচ্ছে যে এইসব থেকে অনেকেরই মন ভেঙে যায়। হ্যাঁ, হয়তো অনেক আশা নিয়েই হিউম্যানিটিজে ভর্তি হয়েছে, কিংবা অনেকেই আছে যে মানে ভালো রেজাল্ট করতে পারছে না, অঙ্ক বুঝতে পারছে না, সেটা তো অবশ্যই তাদের দোষ না। হ্যাঁ, সেই কারণে অনেকে হিউম্যানিটিতে এসেছে। তো তারপরে দেখা যায় যে এই ধরনের মন্তব্য শুনে অনেকের মন ভেঙে যায়। তো আমার উদ্দেশ্য ছিল যে নিজের কাছে নিজেকে প্রমাণ। আমার যে খারাপ লাগেনি এমন না। হ্যাঁ, যেটা রাকিব বলেছে যে
এসএসসি তে আমার মোটামুটি এমন রেজাল্ট, আমি এইচএসসি তেও সায়েন্স নিতে পারতাম এবং নিয়ে হয়তো ভালোও করতাম, কিন্তু আমি হিউম্যানিটিজে এসেছি। হ্যাঁ, তো আমার উদ্দেশ্যটা ছিল যে আমি নিজের কাছে নিজেকে প্রমাণ করব যে সবাই যেটা বলছে আমাকে যে হিউম্যানিটিজে যেও না, জীবন জীবন নষ্ট, এই ধরনের কথাও আমি শুনেছি যে জীবন নষ্ট। তো এই নিজের কাছে প্রমাণ করা যে আসলে আমার জীবন নষ্ট হচ্ছে না, বরং আমি যেহেতু আমার প্যাশন আছে হিউম্যানিটিজ এর সাবজেক্ট গুলো নিয়ে, খ ইউনিটের সাবজেক্ট গুলো নিয়ে আমার পড়ার ইচ্ছা আছে, হোক সেটা আইন, হোক সেটা আন্তর্জাতিক সম্পর্ক, হোক সেটা অর্থনীতি, আমি প্রমাণ করব যে আমি এই সাবজেক্ট গুলো পেতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি, এবং এইটার মাধ্যমে আমি আসলে নিজের উন্নতি করতে পারি, দেশের উন্নতি করতে পারি। তো এটা আমার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, নো অফেন্স। আর তারপর আর এই লাইভে আসাটা তো আসলে 2 দিন আগে যখন তুমি আমাকে নক দিলে, তখনই মানে আমার জন্য খুবই আনএক্সপেক্টেড যে এইখানে এসে আমি আসলে লাইভ করব। আর তো এটা আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার। ধন্যবাদ আমার 3 বন্ধুকেই অত্যন্ত সুন্দর করে আমাকেও সাপোর্ট করার জন্য এবং একই সাথে ডিচ করার জন্য। দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নে চলে যাব। একজন বলছিলেন হচ্ছে খ ইউনিটের জন্য অনেকেই নক করেছিলেন যে ভাইয়া কি করব না করব। তো প্রথম প্রশ্ন আমি যাব হচ্ছে, প্রথম প্রশ্নটুকু আমরা প্রত্যেকটা প্রশ্ন 3 জনের জন্য, 3 জনের মুখ থেকেই শুনবো, যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম আসবে এবং এক এক রকম, কারণ আমরা সবাই একই কোচিং এর কিন্তু নই। আমাদের হচ্ছে বিশ্বময় সম্ভবত ফোকাসের, পূর্বিতা ইউসিসির, আমি ইউসিসির, সাকিব হয়তো বা কোন কোচিং এর, এটা আমি শুনি নাই তার থেকে, এখনো ইনশাল্লাহ শুনে নিব। তো এক একজন কিন্তু এক এক কোচিং এর। তো এই যে এক এক কোচিং থেকে আসার পরেও কিন্তু আমরা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থানটা অর্জন করেছি, তারা অর্জন করেছে এবং একই সাথে বিশ্বময় কিন্তু শ্রেষ্ঠদের আসন অধিকার করেছে। তো বিশ্বময়ের কাছে আমার এই প্রশ্নটা হচ্ছে যে পার্সেন্টেজ বলতে বলবো, আমি প্রশ্নের উত্তরটুকু ব্যাখ্যাটুকু নিব, তার আগে আমি শুনতে চাই পার্সেন্টেজ, যে হচ্ছে কোচিং করতে হওয়াটা ভালো, কোচিং করাটা ভালো, অবশ্যই ভালো, কারণ কোচিং একটি দিক নির্দেশনা দেয় আমাদেরকে, চলার পথে দিক নির্দেশনার অবশ্যই আমাদের প্রয়োজন। কিন্তু অনেকেই বলেন যে কোচিং না করলে একদমই হবে না, বা হচ্ছে কোচিং করতে হবে এবং কোচিং এর শুধু কোচিং এ ক্লাস করলে হবে আর বাসায় অত পড়তে হবে না, শুধু কোচিং। এই যে শুধু কোচিং, অর্থাৎ কোচিং এবং নিজের পারফরমেন্সের উপরে কতটুকু পার্সেন্টেজ তুমি কোচিং কে দিবে, কতটুকু হচ্ছে নিজেকে দিবে। অর্থাৎ ক্লাসগুলো অবশ্যই সহায়ক, কিন্তু ওই সহায়ক ক্লাসে তুমি কতটুকু দিবে তোমার সফলতার পিছনে, এবং নিজের পিছনে যে নিজের সময় দিয়েছো প্রত্যেকদিন বাসায়, এটি কতটুকু পার্সেন্টেজ দিবে? আচ্ছা, খুব ক্লিয়ারলি বলতে গেলে অ্যাকচুয়ালি আমি খুব জনপ্রিয় কোনো কোচিং এ পড়েছি এমন নয়, আমার লোকাল কোচিং এ পড়েছি। তারপর জুনিয়ররা তোকে যে প্রশ্নটা করেছে সেটার উত্তর হিসেবে আমি বলবো কোচিং এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো ব্যাপার। একটা হচ্ছে গাইডেন্স, তুমি কেমন গাইড পাচ্ছ। দ্বিতীয় কথা হচ্ছে তুমি কেমন পরিশ্রম করছো। লড়াইটা হচ্ছে তোমার এবং বিশ্ববিদ্যালয়ের একটা সিটের মাঝখানে। তুমি তোমাকে কতটুকু খাটাতে পারছো, কতটুকু পরিশ্রম করতে পারছো, সেটার উপর নির্ভর করবে তুমি কি পাচ্ছ। তো কোচিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়াটা খুব কঠিন। আমি আমার অভিজ্ঞতা যদি বলি, আমি অবশ্যই বললাম যে আমি লোকাল কোচিং এ পড়েছি। তো ইট ওয়াজ লাইক আমারই বিশ্ববিদ্যালয়ের একজন ভাই, উনি এই ব্রাঞ্চটা চালান এবং তার গাইডেন্সের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি অবশ্যই তার প্রতি গ্রেটফুল। তো তোমাদের উদ্দেশ্যে যেটা বলা উচিত আমার মনে হয়, ফার্স্ট find out a good guide, and here is Rakib. I will say his second, সে দ্বিতীয় হয়েছে ঘয়নিতে। সেটা তার যে অর্জন সেটার দিকে তাকালেই বোঝা যায়, এবং তোমরা যদি তার প্রেক্ষাপটটা দেখো আর কি। তো আমি বলবো আমার যেমন মফস্বল থেকে উঠে আসা হয়েছে, তারও কিন্তু অনেকগুলো ফেজ পার হয়ে উঠে আসতে হয়েছে। তো গাইডের ক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না। আর এর বাইরে বলবো যদি তুমি পরিশ্রম না করো তাহলে কিছুই পাবে না। সে দিতে হবে সর্বোচ্চ, কারণ এখন যে পর্যায়টা তোমরা পড়ছো সামনের পথটা যতটা সহজ হবে, তুমি যদি
আজকে ভালো একটা জায়গায় চান্স না পাও, যেমন আমরা এই জায়গায় যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি বলেই আজকে কথাটা বলতে পারছি, সেই জায়গাটায় যদি তুমি থাকতে না পারো তাহলে তোমার সম্পূর্ণ জীবনটাই অনেক কঠিন হয়ে যাবে। তো কোচিং এর পার্সেন্টেজের ক্ষেত্রে আমি কোনো পার্সেন্টেজ দিচ্ছি না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। তো গাইডেন্স এবং হার্ডওয়ার্ক এই দুটোর বাইরে আমি কিছুই বলবো না। এবং সেই ক্ষেত্রে যদি বলতে হয় রাকিব তুই আছিস, গাইডেন্সের প্রশ্নে আসলে আর প্রশ্ন তোলার কোনো মানে নেই। এই তো। অত্যন্ত ধন্যবাদ বন্ধু। দর্শক, আমরা বিশ্বময়ের কথা থেকে বুঝতে পারলাম যে গাইডেন্স এবং হার্ডওয়ার্ক অর্থাৎ এই দুইটি একে অপরের পরিপূরক বলে আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ আপনাকে অবশ্যই একটি গাইডলাইন দিতে হবে। একজন কোশ্চেন করেছেন যে এখনই কি কোচিং এ ভর্তি হব, এই প্রশ্নের উত্তরটুকু আমি আপনাকে দিতে চাই এইভাবে যে আপনি প্রত্যেকটি কোচিং এ বিভিন্ন ভাইয়া আপুদের থেকে আমরা শুনেছি যে হচ্ছে এই কোচিং ভালো, ওই কোচিং ভালো, এটাতে যাবো ওটাতে যাবো। এইখানে হয়তোবা আমি পূর্বিতা ইউসিসি কোচিং এর সাথে আমরা যুক্ত আছি জন্য আমরা তোমাকে যে বলবো যে ইউসিসি তে আসো, বা হচ্ছে ও বিশ্বময় ফোকাস থেকে এসেছে জন্য যে বলবো ফোকাসে আসো, এরকমটা নয়। আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু সময় নাও। প্রত্যেকটা কোচিং সেন্টারই এখন যেহেতু অনলাইন সেন্টার, তারা সবাই কিন্তু এখন তোমাকে লাইভ ক্লাস, ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছে। তো তুমি তাদের ফ্রি ক্লাস এবং লাইভ ক্লাস গুলো দেখো যে তুমি বুঝতে পারছো কিনা, তোমার কোনটা সার্ভিস ভালো মনে হচ্ছে। এইটার ফ্রি ক্লাস গুলো দেখো, ফ্রি ক্লাস গুলো থেকে কোন ধরনের ক্লাস থেকে তুমি বুঝতে পারছো, এবং এইখান থেকে সিদ্ধান্তটা নেওয়াটা সবচেয়ে বেশি ইজিয়ার বলে আমি মনে করি। তুমি ভর্তি এখনই হইতে হবে এরকম কিছু না। তুমি তো যারা বি এবং ডি ইউনিট তাদেরকে তো বাংলা, ইংরেজি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটো আমরা এইচএসসি লেভেল পর্যন্ত কলেজেই পড়ে এসেছি। তবে আমরা ওই প্রিপারেশনটা চালায়া যাই। আমাদেরকে হচ্ছে কোচিং থেকে তো নতুন করে আর বিভীষণের প্রতি মেঘনাদ শিখাতে যাবে না। আমরা যেটা পড়ে এসেছি ওইটাই, তো ওইটা আমরা চালায় যাই। এবং কোচিং এর যে ফ্রি ক্লাস গুলো দেওয়া হচ্ছে, অনলাইন ক্লাস গুলো দেওয়া হচ্ছে, এদিকে আমরা গাইডলাইন গুলো নিতে থাকি এবং বিভিন্ন পেজ আমরা এক্সাম নেওয়ার জন্য চেষ্টা করি। আমারও এখানে আগামীকাল লাইভ কুইজ আছে, সেটা তো তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা কোচিং চয়েসের ক্ষেত্রে নিজের ডিসিশনটাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাই একটু এদিকে রক্ষণশীল হবো, খেয়াল করবো। আমি সংক্ষিপ্ত আকারে উত্তর চাই হচ্ছে পূর্বিতার কাছ থেকে, যে তোমার নিকট কোচিং কতটুকু ইফেক্ট ফেলেছে এবং কতটুকু সাহায্য করেছে। আশা করি ভালোই ফেলেছে সবার ক্ষেত্রেই, কিন্তু তুমি হচ্ছে বলো যে তোমার মতামত দাও। রাকিব যেটা বললো যে কোচিং হচ্ছে আসলে একটা গাইডলাইন, কোচিং না করলে যে হবে না তা না, তবে কোচিং করলে অনেক বেশি ভালো। তো আমার ক্ষেত্রে পার্সেন্টেজ যদি হিসাব করি, আমার পার্সোনালি কোচিং আমার ক্ষেত্রে 10% হেল্প করেছে একদম। আমি এটা বলতে পারি। বাকি 90% হচ্ছে আমার পড়াশোনা, আমার হার্ডওয়ার্ক। কারণ কোচিং থেকে আমি যেটা পাচ্ছি সেটা খুব ইউনিভার্সাল একটা জিনিস। হ্যাঁ, যারাই ভর্তি হয়েছে তারা ওই নোটগুলো, ওই শিটস বা গাইডলাইন যেগুলো টিচাররা দিচ্ছে সেগুলো কিন্তু সবাই পাচ্ছে। হ্যাঁ, তারপরও কোচিং এ ভর্তি হয়, তার মধ্যে খুব কম সংখ্যক ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তার প্রধান কারণ হচ্ছে যে নিজে পড়ে সেগুলোকে, যে নিজে বোঝার চেষ্টা করে, আত্মস্থ করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের টেকনিকটা নিজে খুঁজে বের করা। যারা বি ইউনিট বা ডি ইউনিটে পরীক্ষা দিবে তারা জানে যে জেনারেল নলেজ কত ভাস্ট। হ্যাঁ, তো আমাদেরকে কোচিং একটা দিক নির্দেশনা দিতে পারে যে তুমি এগুলো পড়ো, এগুলো পড়া লাগবে না, সেগুলো বাদ দাও। হ্যাঁ, তো তোমার ব্যাপারটা হচ্ছে যেগুলো পড়তে হবে সেগুলোকে তুমি কিভাবে মনে রাখছো, তুমি কিভাবে বুঝতে পারছো, তুমি সেগুলোকে কিভাবে ডেলিভারি দিচ্ছ। রিটেন এক্সামে তোমাকে শুধু, আমাদের সময় তো কোনো গাইডলাইনও ছিল না, মানে আমরা জানতামও না কি আসবে। হ্যাঁ, তো বিভিন্ন কোচিং বিভিন্ন রকম সিস্টেম করে তারা পরীক্ষা নিচ্ছে এরকম। তো সেখান থেকে কিন্তু প্রত্যেকে নিজের মতো একটা প্যাটার্ন বের করেছে যে এরকম কোয়েশ্চেন আসলে সে এভাবে লিখবে। তো আমার নিজেরও এরকম কিছু ধারণা ছিল, কিছু স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছিল আমার, যে যদি এ ধরনের প্রশ্ন আসে আমি সেভাবে আনসার করব, যদি প্যারাগ্রাফ আসে আমি কি করব, কোয়েশ্চেন আনসার আসলে আমি কি করব। হ্যাঁ, তো নিজের প্রেশারটা নিজের কাছে। তুমি যদি 6 ঘন্টা পড়লে তোমার পড়া হয়ে যায়, তুমি 6 ঘন্টা পড়ো। যদি তোমার 12 ঘন্টা লাগে তাহলে তুমি 12 ঘন্টা পড়ো। তো নিজেকে এক্সপ্লোর করাটা আমি মনে করি যে আমার জন্য ছিল 60 থেকে 70%। এইচএসসির পড়া থেকে অ্যাডমিশনের পড়া অনেক আলাদা। নিজেকে এক্সপ্লোর করতে হবে এই টাইমটাতে। তো সেলফ এক্সপ্লোরেশন, যে আমি কিভাবে পড়লে বুঝবো, আমি কিভাবে পড়লে পারবো, সেটা আমার জন্য 50 থেকে 60%। বাকি হচ্ছে তোমার কোচিং, ভাই আপুদের গাইডলাইন বা বই পড়া, মানে ভালো বই পড়া, এগুলো হচ্ছে তোমার খুবই মাইনর। মেজর হচ্ছে তোমার নিজের বোঝা, নিজের পড়া। তাহলে তুমি অন্য দিকগুলো খুব ভালোভাবে
এক্সপ্লোর করতে পারবে। থ্যাংক ইউ পূর্বিতা, অত্যন্ত সুন্দর একটি ওয়ার্ড বলেছেন সে, সেলফ এক্সপ্লোরেশন। কোচিং টাইমে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি এর আগের লাইভেও বলেছিলাম যে তুমি নিজেকে নিজের জাজ করতে হবে, প্রস্তুত করতে হবে, প্রত্যেকদিন ইমপ্রুভ করতে হবে যে কতটুকু গতকালের যে আজকে আমি কতটুকু ইমপ্রুভ করেছি, পড়াশোনা আমার প্রিপারেশনকে কতটুকু এগিয়ে নিয়ে এসেছি। গত পরীক্ষায় আমি মার্কস এত পেয়েছি, আজকের পরীক্ষায় তার চেয়ে 1 মার্কস বেশি পাবো কোচিং এর পরীক্ষায়। গত পরীক্ষায় আমার পজিশন এততম ছিল, আজকে আমি 2 ধাপ এগিয়ে যাব। এক পজিশন হলেও আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টাটুকু করতে হবে, এবং সেটা একমাত্র নিজের চেষ্টায়। কোচিং তো অবশ্যই তোমাকে বলবে, কিন্তু নিজের চেষ্টায় আমাকে এগোতে হবে। অর্থাৎ পরীক্ষায় কোনো ধরনের নকল পদ্ধতি বা অসৎ উপায় অবলম্বন করা যাবে না। দর্শক বৃন্দ, আমরা চলে যাব সাকিবের কাছে। সাকিব, তোমার নিকট আমি প্রশ্নটুকু করব হচ্ছে, তুমি হচ্ছে কোচিং করেছো কিনা এটা শুনবো, এবং কোচিং করলেও একই প্রশ্ন তোমার নিকটেও, যে হচ্ছে তোমার মতামত কি এই বিষয়ে, যে হচ্ছে যদি কেউ কোচিং না করে। আমি খুব সম্ভবত একজনের ফেসবুক পেজ পোস্ট দেখেছি আজকেই, ইংরেজি ডিপার্টমেন্টের একজন, খুব সম্ভবত রিফা অথবা এই টাইপ নাম, যে আমাদেরই বন্ধু, সে হচ্ছে কোনো কোচিং করেনি, সে শুধু কলেজের টিচারদের কাছে পড়েছেন এবং সে ইংরেজি বিভাগে চান্স পেয়েছেন, এবং কোনো ধরনের কোচিং সে করেনি। এবং কোচিং এর ব্যাপারে তোমার এখানে কি মতামত? থ্যাংক ইউ রাখি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তোমাদের জানার ইচ্ছা ছিল যে আমি কি কোচিং করেছি কিনা বা কোন কোচিং এ করেছি। আমিও হচ্ছে কোচিং করেছিলাম এবং ইউসিসি কোচিং এ কোচিং করেছিলাম ফার্মগেট শাখায়। তো কোন কোচিং ভালো বা কোন কোচিং খারাপ বা পার্সেন্টেজ এইসবের বিচারে আমি যাব না, জাস্ট এটুকু বলবো যে আমার আগে দুজন দিদি বলেছেন যে কোচিং হচ্ছে একটা গাইডলাইন। তো এটা তোমাকে ডিটারমাইন করতে হবে যে তুমি কি কোচিং কে একটা গাইডলাইন হিসেবে নিবা, নাকি অন্য কোনো ইন্ডিভিজুয়াল টিচারকে নিবা বা অন্য কোনো সিনিয়রকে নিবা কিনা। তো এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটাকে নিয়ে তুমি ভালো করতে পারবা। এটা দেন হচ্ছে পার্সেন্ট কথা যদি আমি বলি যে, আচ্ছা বাকি 2% না বললে আমি একটু বলি যে 100% এর মধ্যে কোচিং এর পার্সেন্টেজ হচ্ছে 20%, 70% হচ্ছে আমার নিজের পরিশ্রম, আর 10% হচ্ছে দ্য ব্লেসিংস অফ অলমাইটি আল্লাহ। এখন এই যে কোচিং এ আমি কোচিং এ 20% কেন দিলাম, কারণ হচ্ছে গিয়ে এই যে আমার আগে যে পূর্বিতা বললেন যে এই সময়ে নিজেকে জাজ করাটা বেশি বেশি দরকার, নিজের সেলফ এক্সপ্লোরেশনটা বেশি দরকার। তো হচ্ছে এই কোচিং কে আমি 20% এই জন্যই দিয়েছি যে আমি প্রতিদিন কোচিং গুলো করতাম। এখন এখানে একটা কথা আছে যে সশরীরে ক্লাস করা আর অনলাইনে ক্লাস করার মধ্যে হিউজ ডিফারেন্স। আমাদের সময় আমরা সশরীরে ক্লাস করেছি, কিন্তু এখন হচ্ছে যা হচ্ছে এইসব অনলাইনে ক্লাস হচ্ছে। তো সশরীরে ক্লাসের একটা সুবিধা ছিল যে আমি কোচিং করে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলাম যে আমার কম্পিটিশন লেভেলটা কিরকম, বা আমাকে কতটা পরিশ্রম করা লাগবে, বা আমার কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য আমি কোচিং এর ক্লাসের চেয়ে, সত্যি কথা বলতে কোচিং এর ক্লাসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম কোচিং এর এক্সাম গুলা, বিভিন্ন মডেল টেস্ট বা উইকলি টেস্ট যেগুলো বল, আমি প্রত্যেকটা এক্সামকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম। এই জন্য যে ওই যে ঘুরে ফিরে সেলফ এক্সপ্লোরেশনের জন্য, যে নিজে আমি কতটুকু এগিয়েছি, এই 1 সপ্তাহ পরে আমার নিজের পজিশনটা কোথায় গিয়েছে। সবাই আসলে মনে করে কোচিং এর একটা কোচিং এর অনেকগুলা ভাগ থাকে। তো সবাই আসলে সব মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে না আমার থেকে ও ভালো করলো, আমার থেকে ভালো করতে হবে। এইসব জিনিসটা না ভেবে ভাবা উচিত যে আমি কতটুকু পারলাম, বা আমার কতটুকু নাম্বার তোলা লাগবে, বা আমি এই পরীক্ষায় এই সেক্টর গুলো পারলাম না, বা আমার নেক্সট এক্সামে আমাকে কতটুকু পরিশ্রম করে পরবর্তী এক্সামে এর চেয়ে ভালো করতে হবে। নিজের এই টাইমটাতে বেশি দরকার হচ্ছে নিজের সাথে জাজ করা যে আমি কি পরীক্ষার জন্য কি অ্যাপ্লিকেবল কিনা, বা আমার যে প্রিপারেশনটা এই প্রিপারেশনটা কি আমার ইউনিটের জন্য এনাফ কিনা। তো হচ্ছে ওই অনুসারে যদি আমি বলি যে কোচিং তোমার একটা গাইডলাইন দরকার, মেইনলি যে কোনো একটা গাইডলাইন ধরো। অনেকে অনেক কথা বলবে যে হ্যাঁ এই কোচিং এ যাও, ওই কোচিং এ যাও, এই কোচিং থেকে এইগুলো নাও, কিছুই দরকার নাই। নিজের একটা ফিক্স গাইডলাইন ঠিক করে সেই অনুযায়ী আগালে আমি মনে করি যে নিজের পরিশ্রম, কোচিং এর বা একটা গাইডলাইনের যে গাইডলাইন্স সবকিছু মিলে আমরা অবশ্যই সফল হতে পারি।
ধন্যবাদ সাকিবকে তার পক্ষ থেকে উত্তরটুকু দেবার জন্য। আমি চলে যাব এই প্রশ্নে হচ্ছে বিশ্বময়ের কাছে। সে আমাদের আজকের মধ্যে পজিশনে সবচেয়ে এগিয়ে, আমরা সবাই কাছাকাছি পজিশনে। বিশ্বময়ের নিকট প্রশ্নটি হচ্ছে যে বই নিয়ে অনেকেই বিভ্রান্ত, কোচিং বিভ্রান্তিটা আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাট আমার হচ্ছে যে প্রশ্নটুকু বিশ্বময়ের নিকট, সে অন্য কোচিং এ পড়েছেন আমাদের থেকে, সে কোন বইটুকু ফলো করেছেন। যদিও বাজারে সব ধরনের বইগুলো অত্যন্ত ভালো এবং তারা অত্যন্ত কষ্টের সাথে এই বইগুলো লেখেন, যে বইগুলো অত্যন্ত মানসম্পন্ন, হচ্ছে সবগুলো বইয়ের মধ্যে সে কোন কোন বইগুলো পড়েছেন আমরা অনেককেই দেখি। যেমন আমি নিজেই সাধারণ জ্ঞানের কিন্তু প্রায় সব ধরনের লেখকের বই পড়েছি, জুবাইর ভাইয়ের বই পড়েছি, আলাল ভাইয়ের বই পড়েছি, নাইম ভাইয়ের বই পড়েছি, তারপরে হচ্ছে MP3 ছোটবেলায় পড়েছি। তো এই যে সব ধরনের বই আমি টাচ করে গেছি, কিন্তু বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে একটু প্রশ্ন আসে। আবার অনেকেই বলে যে খ ইউনিটের জন্য হচ্ছে অভিযাত্রী ভালো, ঘ ইউনিটের জন্য জয়গুলি বিচিত্রা ভালো, আবার কেউ বলে যে ছায়ামঞ্চ ভালো। দর্শকবৃন্দ, এই প্রশ্নটুকু মনে হয় আমাকে পূর্বিতাকে করতে হচ্ছে বিশ্বময়ের নেট থেকে ডিসকানেক্টেড হওয়ার জন্য। সেম প্রশ্নটুকু আমি পূর্বিতাকে করছি, যে পূর্বিতা তুমি আমাকে উত্তরটুকু দাও এটার, যে হচ্ছে তুমি কোন বই ফলো করেছো বা কোন বইকে তোমার ভালো লেগেছে এবং তুমি একের বেশি বই পড়েছো কিনা। আচ্ছা, জেনারেল নলেজের জন্য, আচ্ছা আমি জেনারেল নলেজ দিয়ে শুরু করছি। হ্যাঁ, জেনারেল নলেজের জন্য একের অধিক বই থাকা আবশ্যক। অবশ্যই একাধিক বই পড়তে হবে, তবে যেটা সিস্টেম সেটা হচ্ছে একটা বেসিক বই থাকবে, একটা বা দুইটা ভালো একটা বা ভালো বেসিক বই থাকবে যেগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো আমি যে সিস্টেমটা করেছিলাম যে আমার এসএসসির আগে, সরি এইচএসসির আগে কলেজ থেকে আমার হচ্ছে MP3 ছিল, দুইটা পার্টি, বাংলাদেশ আর আন্তর্জাতিক। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি কিছু কিছু ওখান থেকে পড়তে, কিন্তু ওভাবে আমার পড়া হয়ে ওঠেনি। তো আমি বেসিক্যালি শুরু করেছি এইচএসসির পর থেকে ওই MP3 দুটো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থরলি পড়া এবং মনে রাখার চেষ্টা করা, প্লাস জুবাইস জিকে। এইটা মানে এই তিনটা বই হচ্ছে আমার বেসিক বই ছিল, এবং এগুলো আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এটার 80% পর্যন্ত মনে রাখার। তারপরে এগুলো শেষ করতে আমার মোটামুটি 2 মাস লেগেছে। তারপর এটার সাথে অ্যাডিশনালি আমি আরো কিছু জেনারেল নলেজের বই পড়েছি যেগুলো মোটামুটি মার্কেটে ভালো। আমার ইমিডিয়েটলি নামগুলো মনে আসছে না, তবে আহ রাকিব যেগুলো বলেছে সেগুলো মানে এ ধরনের বই ছিল। তো এগুলো পড়েছি। তার পাশাপাশি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, যে প্রতি মাসে যেগুলো ছোট ছোট পাওয়া যায়, সেই বইগুলো প্রতি মাসে একদম দাগিয়ে দাগিয়ে পড়া, সেখান থেকে ইনফরমেশন গুলো লিখে রাখা। তারপর ছিল হচ্ছে এরপর হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল গুলো। তো আহ, আমি মোটামুটি ডিপেন্ড করেছি জুবাইস জিকের উপর। প্রমোশন করছি না, তবে আমি আসলেই পড়েছি জুবাইস জিকে থেকে। এবং ইউসিসি তে উনি পড়াতেন জেনারেল নলেজ, আমার ওনার ক্লাসগুলো খুব ভালো লাগতো। উনি উনি মোটামুটি আমার অ্যাডমিশন পিরিয়ডে খুব এফেক্টিভ ছিলেন, যেটা আমি বলবো। সো ও ওনার সাধারণ জ্ঞানটা তো আমার বেসিক ছিল, তারপর ক্যাপসুল, তারপর বাংলা আর ইংলিশ, এগুলো থেকে আমি লাস্টে গিয়ে মডেল কোয়েশ্চেন করেছি। আহ এগুলো হচ্ছে আমার মোটামুটি জিকে পড়ার আমার মোটামুটি এই ধরনের প্যাটার্ন ছিল। আর বাংলার ইংলিশের জন্য আমি টেক্সট বইয়ের উপর ডিপেন্ড করেছি। বাংলার ক্ষেত্রে আমাদের সাহিত্য পাঠা সহপাঠ। তারপর আর ব্যাকরণের জন্য আমি এইচএসসি তে যেই বইটা পড়েছি সেটাই। বাংলার জন্য সরি ইংলিশের জন্য হচ্ছে অ্যাডভান্স লার্নার্স, গ্রামারের জন্য। আর তারপরে আমি যেটা করেছি যে প্রচুর মডেল কোয়েশ্চেন সলভ করেছি। অ্যাডমিশনের 20 বছরের প্রশ্ন, তারপর বিভিন্ন রাইটারের যারা শেষের দিকে গিয়ে এই যে মডেল টেস্টের বইগুলো বের করেন, সেগুলো আমি সলভ করেছি। তাতে আমার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি আমার বাংলা আর ইংলিশে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেটার একটা ধারণা চলে এসেছে। তো আমার মনে হয় যে বাংলা আর ইংলিশের জন্য এন্টায়ারলি তোমরা টেক্সট বুকের উপর ডিপেন্ড করো আর মডেল কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস করতে থাকো। আর জেনারেল নলেজের জন্য যেটা বললাম, আমি বলছি যে MP3 জুবাইস জিকে খুবই ডিপেন্ডেবল, আমি ডিপেন্ড করেছি, এবং আমার রেজাল্টও আমি যেরকম আশা করেছিলাম সেরকম হয়েছে। সো তোমরা ডিপেন্ড করতে পারো। আর এর পাশাপাশি তোমরা যেগুলো ভালো, অন্যরা যেগুলো ভালো বলে কিনছে এবং ভালো পাচ্ছে, বা সিনিয়রদের কাছ থেকে গাইডলাইন পাও, যেগুলো থেকে পাও, সেগুলো তোমরা অ্যাডিশনাল বই হিসেবে ইউজ করতে পারো। ধন্যবাদ পূর্বিতাকে।
অত্যন্ত সুন্দর করে তার প্রিপারেশনের জন্য যে যে বইগুলো সে ফলো করেছেন সেগুলো বলার জন্য। দর্শক বৃন্দ, আমাদের কাছে বিশ্বময় আবার চলে এসেছে। বিশ্বময়, তোমার নিকট একটি প্রশ্ন করার জন্য আমরা মুখিয়েছিলাম। বিশ্বময়, তোমার স্পিকার মনে হয় মিউট করা, স্পিকার আনমিউট করার জন্য বলছি। এবং তোমার নিকটও একই প্রশ্ন যে হচ্ছে কোন বইগুলো তুমি হচ্ছে পড়েছো। অসংখ্য বই বাজারে রয়েছে, অসংখ্য ভালো বই রয়েছে, সেগুলোর মধ্যে তুমি কোনটিকে প্রায়োরিটি দিয়েছো। বুক রিভিউ করার জন্য বাচ্চারা হচ্ছে, ছোট ভাই বোনরা অনেকবার আমাদেরকে বলছেন যে ভাইয়া বুক রিভিউ করেন, বুক রিভিউ করেন। ওইটা আমরা ইনশাল্লাহ করছি। দর্শক বৃন্দ, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি একটি ঘোষণা এটার পূর্বে, খুব শীঘ্রই আমরা আমাদের পেজের পক্ষ থেকে যে কোনো একটি রেনাউন্ড লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিতে বসে ইনশাল্লাহ সবগুলো বইয়ের রিভিউ করব, এবং সেটা আপনাদের জন্য করব ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন, এবং সেখানে আমাদের আরো ভালো ভালো স্থানাধিকারী শিক্ষার্থীরা থাকবে। সর্বপ্রথম ইনশাল্লাহ গয়নাটি করব আমরা। দর্শক বৃন্দ, আপনাদেরকে চলে যাচ্ছে আপনাদের এই প্রশ্নের উত্তরে। আপনারা আমাদেরকে উত্তর দিবে এখন আমাদের তৃতীয় স্থানাধিকারী, অত্যন্ত মেধাবী একজন বন্ধু বিশ্বময় শর্মা। কোন বইগুলি তুমি ফলো করেছিলে এবং সুবিধাজনক বলে মনে করেছিলে যে এটা আমার পক্ষে পড়লে ভালো হচ্ছে, ভালো লেগেছিল? বিশ্বময়, আমার কথা শুনতে পাচ্ছ? বিশ্বময় মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন। আমি বিশ্বময়ের কাছে একটু পরে যাব। আবার আমি আসছি সাকিবের কাছে এই প্রশ্ন উত্তরে। সাকিব, তোমার উত্তরটুকু তুমি দিয়ে দিলে আমরা খুশি হব। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হয়তো খুব কাছাকাছি হয়ে যাবে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বিশ্বময়, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যালো। বিস্ময়, আমরা শুনতে পাচ্ছি। ওকে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। না ক্লিয়ার? শুনতে পাচ্ছিস? ইয়েস, ক্লিয়ার আচ্ছা, শোনা যাচ্ছে। তো এই প্রশ্নটার উত্তর হয়তো খুব কাছাকাছি হয়ে যাবে, তবে যেটা আমি পার করে এসেছি সেটাই বলবো। জিকের ক্ষেত্রে অবশ্যই যারা আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছো, ইটস ওকে। এবং এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুধু পড়লে হবে না, সেটা নোট ডাউন করতে হবে। এটা আমি করেছিলাম, সে অভিজ্ঞতাটা বললাম। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটা বেসিক বই লাগে, যেটা তুমি প্রথমত শেষ করবে। ইট উইল বি ইয়োর পিলার, এবং তারপর আশপাশের ব্যাপারটা দেখতে হয়। তো সেক্ষেত্রে আমার প্রধান বই ছিল জোবায়ের জিকে, সেটা আমি শেষ করেছিলাম। সেটা আমার মূল বই ছিল, যে কোনো কোশ্চেন আসলে এখান থেকে আসবে এবং আমি দেব, এই ব্যাপারটা তো ছিল। একটা আচ্ছা, ওর মনে হয় নেটের একটু প্রবলেম আছে। দর্শক বৃন্দ, আমাদের বিশ্বময়ের মনে হয় হচ্ছে স্পিকার একটু প্রবলেম হচ্ছে। আমরা বিশ্বময়ের হচ্ছে, আচ্ছা, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কোন পর্যন্ত বলেছিলাম? বেসিক কোন বই পর্যন্ত বলেছিলাম? বইয়ের আমি ক্ষেত্রে কতটুকু শেষের দিকে শোনা যায়? এসেছিলে। আচ্ছা, বেসিক বই হিসেবে আচ্ছা, জিকের বেসিক বই হিসেবে জোবায়ের জিকে ফলো করতে পারো, সেটা আমি করেছিলাম। এছাড়া ইংলিশ নিউজ দেখবে, ইংলিশ নিউজ পেপার পড়তে পারলে ভালো হয়, ডেইলি আধা ঘন্টা। সেটা তোমার রিডিং স্কিল বাড়াবে, রাইটিং স্কিল বাড়াবে। ইন্টারন্যাশনাল নিউজ প্রতিদিন ফলো করবে, টপিক গুলো কোনটা এখন হট টপিক হিসেবে আছে সেটা অবশ্যই ফলো করতে হবে, কারণ সাম্প্রতিকে আসলে এভাবেই
ডিস্টার্বিং অ্যাকচুয়ালি। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে খ ইউনিটে যারা আছো তারা অবশ্যই মেইন বইয়ে ফোকাস করবে। ইভেন ভোকাবুলারি গুলোও মেইন বই থেকে আসে খ ইউনিটের ক্ষেত্রে যদি বলতে হয়। রিটেন কোশ্চেন যখন এসেছিল আমাদের সেক্ষেত্রেও মেইন বই থেকে এসেছে। তো সেখানে একটা সহায়ক বই হিসেবে আমি পড়েছিলাম টেক্সট প্যানাসি, ইউ ক্যান ফলো ইট। আর বাংলার ক্ষেত্রে বলতে হয় বাংলা বিচিত্রা, তবে এটা সহায়ক বই। মেইন বইয়ের ক্ষেত্রে যতটা ফোকাস করতে পারবে ততই ভালো হবে। বলতে গেলে আমাদের তো যারা গাইডেন্স দিতেন বলতেন যে পৃষ্ঠা নাম্বার সহ যদি বলতে পারো, তার মানে এরকম না যে তুমি শুধুমাত্র মুখস্থ করছো, তোমাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, এই লেখাটা কি অর্থ প্রকাশ করছে, কোন দিক থেকে কোনো একটা বিশেষ প্রেক্ষাপটে যদি একটা কবিতা ব্যাখ্যা করতে বলা হয়, সেক্ষেত্রেও যাতে তুমি পারো সেভাবে বুঝে পড়তে হবে। মোদ্দা কথা হচ্ছে তুমি যা পড়ছো তা যাতে পরীক্ষার খাতায় গিয়ে একদম খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করে আসতে পারো, এই বলার আছে আর কি। আর হচ্ছে রাইটিং প্র্যাকটিস করবে, বাংলা ইংরেজি দুটোই, এটা খুবই জরুরি। রাকিব, ইউ ক্যান প্রসিড। ধন্যবাদ বিশ্বময়, তোর খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিস যে কোন কোন বইগুলো তোর প্রয়োজন। দর্শকবৃন্দ, আমাদের হচ্ছে সাকিবের মুখ থেকে আমরা শুনবো। সাকিব ভাইয়া ক্যাডেট কলেজ থেকে পড়েছেন, হয়তো ক্যাডেট কলেজ থেকে পড়েছেন জন্য সে লিখিত পরীক্ষায় ভালো করেছেন কিনা এরকম প্রশ্ন আমরা মানে অনেকের মুখ থেকে শুনে যাওয়া, হয়তো বা এই জন্যই আমরা লিখিততে ভালো করি। আসলে ব্যাপারটা এরকম নয়। লিখিত পরীক্ষার জন্য সবার হচ্ছে চর্চা থাকা দরকার এবং সবার নিজেকে এর জন্য একটু প্রস্তুতিরও দরকার রয়েছে। বিভিন্ন কোচিং এ পরীক্ষা আমাদের লিখিতের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হয়। এই জন্য আমি সাকিবের নিকট প্রশ্ন করবো যে লিখিত পরীক্ষায় সাকিব লিখিত পরীক্ষার জন্য কি কোনো বই ফলো করেছিল, নাকি সে নিজের জন্যই করেছিল, নিজেকে প্রস্তুত করেছিল, নাকি সে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিল? অর্থাৎ ইউসিসিতে পরীক্ষা, বিভিন্ন কোচিং এ লিখিত পরীক্ষাগুলো নেওয়া হয়েছে আমাদের, আমরা আসলে বুঝি নাই যে কি ধরনের প্রশ্ন হতে পারে। আমরা একটু দিশেহারায় হয়ে পড়েছিলাম যে কি হবে না হবে। এরকম ক্ষেত্রে সাকিব ওই যে ট্রান্সলেশন 5 মার্ক, তারপরে হচ্ছে ট্রান্সলেশন ছিল 5 মার্কের এই ক্ষেত্রে, এবং প্যারাগ্রাফ রাইটিং বা এই টাইপ রাইটিং যে পার্টগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে সাকিব কি করেছে সেগুলো একটু শুনবো সাকিবের মুখ থেকে। আচ্ছা রাকিব, থ্যাংক ইউ। আমি যদি সত্যি কথা বলি যে আমি মনে হয়, আমার নিজের কাছে মনে হয় যে আমি মনে হয় একমাত্র যে অ্যাডমিশন টাইমে খুব স্পেসিফিক কিছু বই পড়েছি। তো সবাই অনেকেই কথা বলছিল, কারণ আমি যখন একটা কোচিং এর সাথে অ্যাটাচ থাকার সময় দেখা যায় যে এই টিচার ওই বই সাজেস্ট করতেছে, এই টিচার ওই বই সাজেস্ট করতেছে, মানে কান ঝাড়া ফেলা অবস্থা। তো আমি হচ্ছে এই ব্যাপারে খুব সতর্ক ছিলাম যে আমি খুবই স্পেসিফিক ভাবে কিছু বই পড়েছি। যদি সাবজেক্ট ওয়াইজ বলতে হয়, আমি রিটেন পার্ট সহ বলবো, সমস্যা নাই। যদি সাবজেক্ট ওয়াইজ বলতে হয়, যে ফার্স্ট অফ অল আমাদের ক্লিয়ার করতে হবে হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটা টেক্সট বুক। কারণ এবার আমাদের সময় থেকে দেখা গেছে যে রিটেন পার্ট অথবা এমসিকিউ পার্টে হুবহু বই থেকে কোয়েশ্চেন চলে আসছে। তো বই দুইটা যদি কারো ঝরঝরা থাকে সে অবশ্যই একটা প্লাস পয়েন্ট পাবে। দেন হচ্ছে গ্রামার, ইংলিশ গ্রামার আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেহেতু বলেছি যে স্পেসিফিক ভাবে কিছু বই পড়েছি, বাংলার ক্ষেত্রে আমি একটা বই পড়েছি, সেটা হচ্ছে 9-10 এর বাংলা ব্যাকরণ বই। 9-10 এর বাংলা ব্যাকরণ বই এই জন্য পড়েছি কারণ এই বইটা হচ্ছে অ্যাডমিশন বা বিসিএস বা হোয়াট এভার যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য একটা বেসিক বই কোয়েশ্চেন করার জন্য। তো 9-10 এর বাংলা ব্যাকরণ বইটা যদি কেউ ভালো মতো পড়ে এবং সেটা পড়ার পরে সে যদি কোয়েশ্চেন সলভ করে, তাহলে তার একই সাথে হচ্ছে গিয়ে মৌলিক বিষয় যেগুলো ফান্ডামেন্টাল যে সাব সেক্টর গুলো আছে সেগুলো তো ক্লিয়ার থাকবে, অ্যাজ ওয়েল এজ হচ্ছে তার কোয়েশ্চেনের সম্পর্কে ধারণা চলে আসবে। আমি এই জন্যই বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে বলছি, কারণ হচ্ছে গিয়ে আমরা অনেকেই অনেক কিছু পড়ছি, অনেকেই অনেক কিছু পড়বো, কিন্তু আমাদের মেইন ফোকাসটা হচ্ছে কোয়েশ্চেনে কি আসছে। তো সেই ব্যাপারে হচ্ছে বেশি ফোকাস করা। তো কোয়েশ্চেন যত বেশি সলভ করা হবে তত বেশি নিজের মাথায় এভাবে সেট হবে যে কোয়েশ্চেন যেভাবে আসুক না কেন আমি সেটা আনসার করতে পারবো। দেন হচ্ছে ইংলিশ গ্রামারের কথা যদি আমি বলি, যেহেতু ইসিসি তে ছিলাম তো নিজেটাই বলছি যে আমি শীট গুলো ফলো করতাম। তো শীট গুলো হচ্ছে একটা বই থেকে পড়া হতো, সেটা হচ্ছে কম্প্যাক্ট বইটা খুবই ভালো একটা বই। বাট এখন কথা হচ্ছে গিয়ে সবাই হয়তো ইউসিসির সাথে অ্যাটাচ নাও থাকতে পারে, তো তাদের জন্য হচ্ছে গিয়ে যে ইংলিশ গ্রামার বই হোক না কেন, অ্যাডমিশনের জন্য যে গ্রামার বইগুলো আছে বা অন্যান্য জন্য যে গ্রামার বইগুলো আছে সব
সবগুলো বইয়ের মধ্যেই কিন্তু সেম জিনিসগুলো আছে, একটু আগে একটু পরে। তো যে কোনো একটা বই ফিক্স করে সেটাকে ফান্ডামেন্টাল ধরে সেটাই পড়া উচিত, এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করার জন্য, বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার জন্য। দেন হচ্ছে জিকের কথা যদি বলি, আমি হচ্ছে জিকে জাস্ট একটা বই পড়ছি, সেটা হচ্ছে জুবাইর জিকে। আমি MP3ও পড়ি নাই, আমি নতুন বিশ্বেও পড়ি নাই, আমি আজকের বিশ্বেও পড়ি নাই, ইভেন আমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ি নাই। আমি জাস্ট জুবাইর জিকেটা পড়ছি। আরেকটা জিনিস করছি যে আমি প্রতিদিন, এখন জিকে ক্ষেত্রে একটা জিনিস থাকে যে দুইটা সেক্টর থাকে, যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয় আর একটা হচ্ছে গিয়ে রিসেন্ট, মানে হচ্ছে সাম্প্রতিক বিষয়। তো ফান্ডামেন্টাল জিনিস সব বই সেমই ইনফরমেশন দেওয়া, একটু আগে একটু পরে, বা একটু এলাবোরেটলি দেওয়া, একটু কন্ট্রাস্টলি দেওয়া। তো ফান্ডামেন্টাল জিনিসগুলো যে কোনো একটা বই ফলো করলেই হবে, একাধিক বই পড়ার কোনো দরকার নাই। আর হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলোর জন্য উচিত হচ্ছে কি প্রতিদিন আপডেট থাকা। যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যদি কাজ হয়, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যায়, বা যদি প্রতিদিন পেপার পড়া যায়, পেপার পড়েও কাজ হয়। বা এখন যেহেতু সবাই আমরা বাসায় আছি, সবাই মানে একটা বিটের রোধ হচ্ছে, আমরা সবাই মানে অনলাইন জগতের মধ্যে আছি, তো অনলাইনে অনেক প্রতিদিনের আপডেট পাওয়া যায়, তো সেই দিকটা দেখলেই হয়ে যাবে। তো এই যদি এই ওভারঅল যদি বলি যে এই স্পেসিফিক বইগুলা ফলো করলেই আমার মতে এনাফ, জাস্ট নিজের ফান্ডামেন্টাল জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। আর হচ্ছে কোয়েশ্চেনের ব্যাপারে যে বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত, যাতে হচ্ছে গিয়ে এক্সাম ফোবিয়া বা কোয়েশ্চেন ফোবিয়া বা যে ফোবিয়াই থাকুক না কেন, তাতে তখন একটা কনফিডেন্স পাওয়া যায়। রাকিব। অত্যন্ত ধন্যবাদ সাকিবকে সম্পূর্ণ গাইডলাইনটুকু দেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে। দর্শক এবং যারা শিক্ষার্থীরা শুনছেন এখনো, আপনারা মনে হয় এই লাইভ থেকে বইগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণাটুকু পেয়ে গেছেন। বাজারে বিভিন্ন বই রয়েছে, সবগুলো বই লাভজনক। আপনি যদি একটি বই শেষ করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। দর্শক আমার থেকে অনেকে শুনতে চায়, আমি এই উত্তরটুকু এখানে বলে দিয়ে যাচ্ছি, যদিও বুক রিভিউ আবার বলবো। আমি হচ্ছে মানে প্রথমে একটি বই শেষ করায় বিশ্বাসী, প্রথমে একটি বই। তার মানে এই না যে আমি অন্য কোনো বই পড়িনি। আমি বই চয়েসের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা আমার এরকম যে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, কিন্তু কেন আমি খিচুড়ি খাবো না, কেন আমি ভাত খাবো না। অর্থাৎ অবশ্যই বাজারে সেরা বই অমুক বই, কিন্তু আমি অবশ্যই এই বই কি আছে অবশ্যই দেখবো, জাজ করবো নিজেকে। এই জন্য আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে প্রথমে আমি কলেজে থাকাকালীন সময় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দুই একদিন তো মজা করে পড়েছি, বন্ধুরা বাজি রেখেছি যে চল আজকে কুইজ করবো, কুইজে কে জেতে, যে জিতবে তাকে দিব পুডিং, তাকে দিব কোক, তাকে দিব চিপস, এরকম কুইজ করেছি আমরা মজা করে। পাশাপাশি জুবাইরজিকে মাঝে মাঝে যখন আন্তঃ হাউস কুইজ প্রতিযোগিতা হতো সেখানে করেছি, এবং এখানে আসার পরে জুবাইরজিকে চেষ্টা করেছি বেসিক গুলো শেষ করার। এরপরে বিভিন্ন যে সাম্প্রতিক বুলেটিন গুলো হয় প্রত্যেকটা বই আমি চেষ্টা করেছি, আইদার আমি নিজে কিনেছি অথবা বন্ধুর ডেস্ক থেকে টপ করে একটু তুলে নিয়ে এসে নিজে দেখেছি যে হচ্ছে কোনো ইনফরমেশন মিস হচ্ছে না, কোনো হচ্ছে কিনা আমার কোনো ইভেন্ট সম্পর্কে। লাইক একটা বইয়ে দেওয়া আছে যে হচ্ছে 2022 সালের বিশ্বকাপ উদ্বোধন এখানে, কিন্তু ওখানে স্টেডিয়ামের নামটা বলা নেই। আরেকটা বই সেটা আমি পাচ্ছি, সেই ওই তথ্যটুকু আমি কালেক্ট করে নিয়েছি। অ্যান্ড অলসো অনেকেই ভাবে যে ফোন ইউজ করলে পড়াশোনা একদম শেষ হয়ে যাবে অ্যাডমিশন টাইমে। দিস ইজ রং। হচ্ছে তোমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, কতটুকু সময় ফোন ব্যবহার করছো সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে খেয়াল রেখেই অবশ্যই আমি সময় নষ্ট করেছি ফোনের পিছনে, গান শোনার পিছনে, কিন্তু সেটাও মনে রিফ্রেশমেন্টের জন্য। তবে যখন বই দেখেছি, দুইটা বই দুই রকম কন্ট্রাডিক্টরি কিছু দেখলে আমি অবশ্যই চলে গেছি লেটস টেক হেল্প ফ্রম দ্য গুগল। গুগল মামার কাছে দৌড় দিয়েছি। আমরা অনেকে ইনশাল্লাহ এটা করছি এবং ভবিষ্যতেও করবো মনে হয়, আমরা ভালো ভালো সোর্স থেকে নিব। দর্শক বৃন্দ, বই সিলেকশনের দিক থেকে আপনাদের প্রশ্ন শেষ। অনেকেই বলছেন যে ভাইয়া জুবাইর জিকে বেশি ভালো নাকি MP3 বেশি ভালো। আমি কিন্তু বলে রাখছি বি এবং ডি ইউনিটে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন, এই ক্ষেত্রে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শুধুমাত্র সাম্প্রতিক দিকটাকে বেশি দেখা হয়। তোমাকে বেসিক দিকগুলো অবশ্যই শেষ করতে হবে, এবং তার পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বই রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা এই যে ক্যাপসুল, বুলেটিন, এই সাম্প্রতিক আওয়ার ইত্যাদি বিভিন্ন, গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, এগুলো অনেক বই রয়েছে। ফার্স্ট ভিউ, লাস্ট ভিউ, কোয়েশ্চেন ভিউ, আলাস জিকে আওয়ার, জুবাইর হচ্ছে কি জানি বলে লাস্ট, আর এইরকম যে বিভিন্ন বইগুলো রয়েছে সবগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে ধরলাম একই বাসায় বা একই পাড়ায় আমরা দুই তিনজন বন্ধু আছি, সবাই মিলে তো সবগুলো বই কেনার দরকার নেই, একজন 8-10টা বই কেনার দরকার নেই। এই দুইজন মিলে এই দুইটা কিনলাম, আরেকজন এই দুইটা কিনলাম, এভাবে করে নিজেরা শেয়ার করে পড়াটা ভালো। আর আমরা চেষ্টা করবো সবগুলো বইয়ের PDF বা
ছবি তুলে কোনোভাবে এই পেজ থেকে তোমাদেরকে সাহায্য করার ইনশাআল্লাহ সেই চেষ্টাটুকু আমাদের আছে। খুব তাড়াতাড়ি আমরা বুক রিভিউ প্লাস এই জিনিসগুলো দিয়ে দিব। দর্শক বৃন্দ, আমরা প্রায় 1 ঘন্টার মতো আপনাদের সাথে যুক্ত ছিলাম। আমরা আমাদের বিভিন্ন প্রশ্নের শেষ দিকে চলে আসছি, প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে। একজন বলেছিলেন, এই নিন্তু এর আগেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে 2019 সালে কোচিং করেছি ইউনাইটেডে। এর আগে তিনি প্রশ্ন করেছেন যে 19 সালে এইচএসসি দিয়েছিলাম, কিন্তু 2019 সালে পরীক্ষা দেই নাই, প্রিপারেশনকে যথেষ্ট মনে হয় না, যার কারণে তিনি আবারও ইমপ্রুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন এবং কিন্তু এবার পরীক্ষা হচ্ছে না। সেক্ষেত্রে সে কি ঢাবিতে পরীক্ষা দিতে পারবে কিনা? উত্তরটুকু আমি দিয়ে দিচ্ছি, তুমি ঢাবিতে অবশ্যই দিতে পারবে যদি তুমি ইমপ্রুভমেন্টের অ্যাপ্লাই করে থাকো। অনলি ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ইমপ্রুভমেন্ট, তখন তুমি পরীক্ষাটুকু দিতে পারবে, এছাড়া পারবে না। এবং নিন্তু আবারও বলেছে যে কোচিং করেছি 2019 ইউনাইটেডে, নোয়াখালীতে ভালো কোচিং নেই প্রিপারেশন নেওয়ার জন্য, প্রিপারেশন নিচ্ছিও। চান্স পাওয়া যাবে কি কোচিং ছাড়া? নিন্তু তোমাকে আমি একটি ছোট্ট অফার করছি অ্যাডমিশন ক্রেকার্সের পক্ষ থেকে। তোমার যদি নোয়াখালী এলাকায় কোনো সিনিয়র বা আমাদের ক্লাসমেটের সহযোগিতার প্রয়োজন হয়, ইউ মে নক আস। তুমি আমাদের পেজের ইনবক্সে কিংবা আমাদের যে কারো ইনবক্সে মেসেজ করতে পারো পেজ রিলেটেড, যেখানে আমরা নোয়াখালীর আশেপাশে তোমাকে একজন মেন্টর এবং একজন সিনিয়রকে খুঁজে দেওয়ার চেষ্টা করব, যে তোমাকে সহযোগিতা করবে বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে। ইনশাল্লাহ সেই ব্যবস্থাটুকু আমরা করে দেওয়ার জন্য, সবাইকে এই সহযোগিতা করার জন্য আমরা মুখে আছি, প্রস্তুত রয়েছি। দেশের যে কোনো প্রান্তে সহযোগিতার জন্য আমরা আছি। এবং চান্স পাওয়া যাবে কি কোচিং ছাড়া? হ্যাঁ, অবশ্যই কোচিং ছাড়াও চান্স পাওয়া সম্ভব, তবে কোচিং একটা গাইডলাইন। কোচিং ছাড়া চান্স পাওয়ার জন্য তোমাকে কয়েকটি বই খুব ভালোভাবে ওয়াইজলি পড়তে হবে, দক্ষতার সাথে পড়তে হবে ইনশাল্লাহ। দর্শক বৃন্দ, আজকে আমি বিশ্বময় এবং পূর্বিতা এবং সবার এই 3 জন সফল মানুষদের কাছ থেকে শুনতে চাবো সবার শেষে যে সফল হওয়ার যে গল্পটুকু, সর্বশেষ প্রশ্ন তাদের নিকট আমার এটি, সফল হওয়ার যে গল্পটুকু, সফল হওয়ার যে স্বাদ, এই স্বাদটুকু অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তারা আমাকে জানাবে। সফল হওয়ার গল্প কি মনে হয়েছে তাদের? প্রত্যেকের কাছ থেকে আমরা 1.5 মিনিট করে সময় দেব। 1.5 মিনিটে তারা ইনশাল্লাহ আমাদেরকে জানিয়ে দিবে সফল হওয়ার গল্প এবং কোন একটি বিশেষ পয়েন্ট, 2-3টি বিশেষ পয়েন্ট যেগুলোর জন্য তারা সফল হতে পেরেছেন বলে মনে করেন। সেটা এক্সামের দিনও হতে পারে, এক্সামের কয়েকদিন আগে হতে পারে, এবং এক্সামের কোচিং এর টাইম গুলো হতে পারে। কি এই কারণ? এটি কি পূর্ব থেকে একটি সংকল্পনা? এটি কি কোচিং টাইমে এসে কাউকে দেখে অনুপ্রেরণা? কিংবা এটি কি পরীক্ষার দিন গিয়ে মাথা ঠান্ডা রাখা? কোন কারণগুলোর জন্য আসলে তারা সফল হয়েছেন? প্রথমে যাচ্ছে বিশ্বময় নিকট। ওকে, প্রশ্নটা কি আমার উদ্দেশ্যে একদম? হ্যাঁ, বিশ্বজিৎ। আচ্ছা, রেজাল্টের পরের অভিজ্ঞতাটা যদি বলতে হয় খুব স্পেসিফিক্যালি, তো আমি প্রথমত পরীক্ষার পর ক্যাম্পাসে, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আই হোপ আমি বলছি। তারপর পরীক্ষার পর ক্যাম্পাসেই ছিলাম আমি, বেশ অনেকদিন অপেক্ষা করে রাকিব, আমরা কি বিশ্বজিৎকে শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি না, বিশ্বজিতের একটু নেট প্রবলেম মনে হচ্ছে। ওর কি মাইক মিউট করা অর সামথিং? ওর কথা একটু শুনতে পাচ্ছিলাম না কোনো কারণে। ওর এলাকায় একটু নেট সমস্যা, আমরা জানি, একটু সমস্যা হচ্ছে।
বিশ্বময়কে শুনতে পাচ্ছি না, বিশ্বময়ের কাছে একটু পরে যাব। আমি পূর্বিতার নিকট এই প্রশ্নের উত্তরটুকু চাচ্ছি। পূর্বিতা, তোমার সফলতার পিছনে যে 3টি প্রশ্ন আমি ছুড়ে দিয়েছি সেই 3টি প্রশ্নের উত্তর দিবে, যে কোনটি ছিল কারণ। এটি কি নিজের ইচ্ছা শক্তি, নাকি এটি পরীক্ষার দিনে মাথা ঠান্ডা রাখা বা পরীক্ষা নিয়ে বেশি চিন্তিত না হওয়া, নাকি এটি আসলে পূর্ব পরিকল্পিত বা নিজের সংকল্প ছিল একটি, সেটিকে তুমি প্রাধান্য দিবে বলে মনে করছো? আচ্ছা, প্রথমত আমি প্রাধান্য দিব সেলফ ডিটারমিনেশনকে। কারণ যতক্ষণ পর্যন্ত নিজের ওই দৃঢ়তা না আসবে, নিজের জেদটা না আসবে যে আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়টাতে ভর্তি হব, আমার যেই সাবজেক্টে পড়ার ইচ্ছা আমি সেই সাবজেক্টটা পাবো, সেই ডিপার্টমেন্টে ভর্তি হব, ওই জেদটা যতক্ষণ নিজের মধ্যে না আসবে ততক্ষণ আসলে পৃথিবীর কোনো শক্তি তাকে আসলে পড়তে বসাতে পারবে না, বা ওই ওই দৃঢ়তা, ওই সংকল্পটা না আসলে আসলে কোনো কিছুই সম্ভব না। তো আমার যখন ইচ্ছা ছিল আহ একেবারে শুরু থেকেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম খ ইউনিট থেকে পরীক্ষা দিয়ে এ ধরনের কোন একটা সাবজেক্টে পড়বো, তখন থেকে আমার সংকল্প হচ্ছে যে আমি যাই করছি যাই পড়ছি আমার সবকিছু হবে ওয়ান ডিরেকশন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আমি এইচএসসি তে যখন পড়ছি বাংলার ইতিহাসটা খুব ভালোভাবে পড়ছি, কারণ আমি জানি আমি ভূগোলের ক্ষেত্রে আঁকায় দুর্বল, তো আমি ভূগোলটা নেইনি, ইতিহাসটা নেইনি। তো আমি জানি যে আমি অনেক বেশি রিস্কে পড়ে যাচ্ছি, আমার পরবর্তীতে জেনারেল নলেজে গিয়ে অনেক সমস্যা হবে। তো আমি তখন চেষ্টা করেছি যে বাংলার ইংলিশটা এমন করে কভার করে রাখছি যে অ্যাডমিশন টাইমে আমার আর এ দুটো নিয়ে একদমই টেনশন করা না লাগে। এবং এরকমই হয়েছে, আমি সম্ভবত আমার পুরো অ্যাডমিশন পিরিয়ডের 90% আমি লাগিয়েছি আমার জেনারেল নলেজ ইমপ্রুভমেন্টের পিছনে, হোক সেটা সাম্প্রতিক টিভি নিউজ পেপার দেখে হোক কিংবা একেবারে বেসিক তৈরি করা থেকে হোক, আমি জেনারেল নলেজের পিছনে আমার প্রচুর সময় দিয়েছি। আর বাংলার ইংলিশ কিছু কিছু প্র্যাকটিস বা হালকা একটু বই টই দেখা এ ধরনের। তো আমার যেটা আমার ডিটারমিনেশন ছিল আমি সেই অনুযায়ী একেবারে শুরু থেকে আছি। তো যারা এই বছর ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে আছে বা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে সবার জন্যই বলছি যে যদি এখন পর্যন্ত তোমাদের ওই দৃঢ়তা না আসে, ওই সংকল্প এখন পর্যন্ত যদি না আসে, চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব আনার। কারণ তুমি যত তাড়াতাড়ি সিরিয়াস হবা তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। আর সবচেয়ে বড় আমার জন্য ইন্সপিরেশন ছিল আমার বাবা মা। কারণ আমি যেটা একদম শুরুতেই বলেছি যে মানুষের কটূক্তির কোনো সীমা ছিল না, সেটা আমাকেই হোক আমার ফ্যামিলিকেই হোক। হ্যাঁ, যে খুব ভুল ডিসিশন হয়েছে হিউম্যানিটিজে দেয়া, এটা ঠিক হয় নাই, আমার নাকি ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে টাইপের কথাবার্তা। তো আমার বাবা মা কখনোই আমাকে এটা নিয়ে কোন রকম প্রেশার দেননি, এবং এটাও বলেননি কখনো যে এই যে এসব কথা শুনছি এসব যেন আর না শুনতে হয়, তুমি এমন রেজাল্ট করবা যে সবাইকে দেখাই দিবা। আমার বাবা মা আমাকে এ ধরনের প্রেশার কখনোই দেননি, বরং তারা চেষ্টা করেছেন যে আমি যে স্বপ্নটা দেখেছি সেটা আমি যাতে সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে স্মুথলি করতে পারি। অ্যাডমিশন টাইমে এসে ডিপ্রেশনে চলে গেছে এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক অনেক বেশি। হ্যাঁ, আমার বাবা মা চেয়েছেন যে কখনোই যেন এটা ফেস করতে না হয় আমার। এবং তোমরা যারা পড়বা খুব সিনসিয়ারলি পড়বা, কিন্তু প্যানিক করবা না। হ্যাঁ, যখন দেখবা যে পড়তে পড়তে মাথা একেবারে জ্যাম হয়ে যাচ্ছে, অনেক বেশি পড়া, তখন তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কিছু করবা, ঘুমাবা, গান শুনবা, মাইন্ড একটু ডাইভার্ট করবা, বা খাওয়া দাওয়া করবা। অনেকের খেলে অনেকের আনন্দ আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারো। আমার খুব আনন্দ হয় খাওয়া দাওয়া করলে, আমিও প্রচুর খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তো পড়াশোনাটা তখন আপাতত মুলতুবি রেখে অন্য কিছু। আমি দেখেছি যে আমি কোথায় জানি আজকেই দেখলাম যে একজন পরামর্শ দিচ্ছে যে দিনে 18 ঘন্টা পড়বা, 12 ঘন্টা ডেস্কে বসে পড়বা, তারপর খাওয়ার সময় পড়া মনে করবা, গোসল করার সময় রিভিশন দিবা, এই ধরনের কথাবার্তা। এত প্যানিক করা যাবে না, এত টেনশন নেওয়া যাবে না। তোমার আল্লাহ যদি তোমার সাথে থাকেন, সৃষ্টিকর্তা যদি তোমার সাথে থাকেন, হবে ইনশাআল্লাহ। তোমরা পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো, প্যানিক করো না, ডিপ্রেশনে যেও না। আমার জন্য এটা অনেক বড় ইন্সপিরেশন ছিল, আমার বাবা মা প্রচুর সাপোর্ট করেন। আর পরীক্ষার হলে সেটা অবশ্য অনেক পরের ব্যাপার, তারপরও বলে রাখি যে পরীক্ষার হলে গিয়েও প্যানিক করবে না। তোমরা সবার পরীক্ষার হলে ঢোকার আগে দেখবা সবাই প্রচুর পড়াশোনা। আমি আমার সারা জীবনে কখনো পরীক্ষার হলে যাচ্ছি বই হাতে নিয়ে যাইনি। হ্যাঁ, বা নিয়ে গেলে বা আম্মুর হাতে দিয়ে রাখছি যে তুমি রাখো, আমি পড়বো না। তো প্যানিক করবা না,
পরীক্ষার হলে বসে আশেপাশে দেখবা সবাই প্রচুর পড়া মনে করার চেষ্টা করতেছে, হ্যাঁ, তুমি বসে বসে দরকার হলে গুনগুন করে গান গাইবা। আমি গান গাইছি, হ্যাঁ। তো একটু চিল থাকবা, মাইন্ডটা ফ্রি রাখবা, যে পড়াশোনা যাতে, তুমি পড়াশোনার উপর চেপে বসবা, তুমি প্রচুর পড়াশোনা করবা কিন্তু পড়াশোনাকে তোমার উপর চেপে বসতে দিবা না। এইটা হচ্ছে অনেক, আমি জানি না আমি কতজনকে মোটিভেট করতে পারছি, বাট আমি খুব বেশি মোটিভেটেড হয়েছিলাম। এরকম হয়েছে যে আমি পরীক্ষার আগের 1 সপ্তাহ আগে আম্মুকে বলেছি আমি আর পড়বো না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব না, আমাকে দিয়ে হবে না। তখন আম্মু আমাকে, এরকমও গেছে যে পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি 1-2 দিন পড়াশোনাই করি নাই, যে আমি পড়বো না, এখন আমি টিভি দেখবো, গান শুনবো, হ্যাঁ। তো জাস্ট চেষ্টা করবা পড়াশোনাটা তোমার উপর যেন বার্ডেন না হয়। পড়াশোনা করো, চিল থাকো, ভালো মতো পড়াশোনা করো, অনেক হার্ডওয়ার্ক করবা, কিন্তু টেনসড হবা না, ডিপ্রেশনে যাবা না। ইনশাআল্লাহ সবাই সাফল্য অর্জন করবা ইনশাআল্লাহ। অত্যন্ত ধন্যবাদ পূর্বিতাকে সর্বশেষ প্রশ্নে অত্যন্ত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই, পূর্বিতা কিন্তু বলেছে তার গান গাইতে অনেক পছন্দ। ইনশাল্লাহ ইকোনমিক্সে যেসব জুনিয়র আসবে তাদের সামনে প্রোগ্রামে সে গান গাবে, এবং তার খাওয়া দাওয়া অনেক পছন্দ, এবং ইকোনমিক্সে আগাম জুনিয়রদেরকে ইনশাল্লাহ সে হচ্ছে ট্রিট প্রদান করবে। যারা জুনিয়র আগাম আসছো, এই লাইভের কথা মনে রাখবে, পূর্বিতা আপুর খাওয়া দাওয়া অনেক পছন্দ এবং সে তোমাদেরকে খাওয়া দাওয়া করাবে ইনশাআল্লাহ। টিএসসি হাকিম চত্বর ঢাকা ইউনিভার্সিটিতে খাওয়ার জায়গার অভাব নেই, ট্রিট নেওয়ার জন্য জায়গার অভাব নেই। চান্স পাওয়া মাত্র ইনশাআল্লাহ আমরা পূর্বিতা আপুর পকেট খালি করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাইকে স্বাগতম, আমার পকেট খালি করার জন্য তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগতম। বাকি দুইজন নিশ্চয়ই এখন খাবারের কথা বলতে ভয় পাবে, দেখা যাক। তারা যদি গান গাওয়ার কথা বলেন, নাচার কথা বলেন, আমরা তাদের থেকে নাচি দেখবো, অসুবিধা নেই। দর্শক বৃন্দ, চলে যাচ্ছে বিশ্বময়ের কাছে ওই প্রশ্ন। আবার বিশ্বময়, তোমার স্পিকার মিউট করা সম্ভবত, তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও যে হচ্ছে সবচেয়ে বেশি কোন পয়েন্টটুকু, নিজের সেলফ ডিটারমিনেশন নাকি অন্য কিছুকে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছো বলে মনে করো, সেটা আমাদেরকে একটু জানাও। কোন জিনিসটি তোমার সফলতার পিছনে সবচেয়ে বেশি কাজে দিয়েছে? ওকে, আমি শেষে বলছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বময় সবার শেষে বলতে চেয়েছে, শেষেই বলুক, সে সমস্যা নেই। তার থেকে আমরা ফাইনাল গাইডলাইনটুকু নিয়ে নিব। চলে যাচ্ছি এবি সাকিব। অনেকেই তোমাকে মজা করে বলছে আব্বে সাকিব, একটি মজার নাম দিয়েছে তোমাকে, যদিও নাম বিকৃত করা একটু বন্ধুদের মজার একটি অংশ। তো এবি সাকিব, তোমার নিকট আমি চলে যাচ্ছি। প্রশ্নটুকু হচ্ছে একই ধরনের প্রশ্ন করব না। তুমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কেন এসেছো, এই প্রশ্নটুকু আমি তোমার কাছে ছুড়ে দিব। অনেকেই বলছে যে হচ্ছে তুমি কূটনীতি পছন্দ করো অনেক, এই আসলে কি এটি কারণ, ক্যারেক্ট কলেজে কূটনীতি করে এসেছো, এরকম কি কারণটি কি মেইন হিসেবে ধরে নিব আমি? এবি সাকিব একদমই না, কূটনীতিক জ্ঞান আমার আগে একদমই ছিল না। সত্যি কথা বলতে যে আমার মানে এরকম কোনো স্বপ্ন ছিল না যে আমি আইআরএই পড়বো বা ইয়ে করবো, বাট এই আইআরএ আসার এটা ছিল হচ্ছে গিয়ে চান্স পাওয়ার পরে, যখন সাবজেক্টের ইয়ে ছিল তখন ডিসিশন নিয়েছিলাম যে না, সবকিছুর তুলনামূলকভাবে আইআরটাকে আমি নিবো। তো এরকম কোনো ইয়ে ছিল না যে হ্যাঁ আগে কূটনীতি বিষয়ে ভালো ছিলাম বলে আইআরএ এসেছি বা এরকম কিছুই না। আগে মেইন হচ্ছে চান্স পাওয়াটা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ওটাই হচ্ছে মেইন। সাবজেক্ট যে কোন একটা আসবেই নাকি? জি জি, আচ্ছা, আমি আরেকটু যোগ করি যে এই সময়টাতে সবার একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া হচ্ছে আমি এই অল্প সময়ে এত কিছু কিভাবে শেষ করবো, বা এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, আমি কিভাবে চান্স পাবো। তো তাদের উদ্দেশ্য হচ্ছে একটা কথা যে আমরা যেহেতু সবাই খ ইউনিট, তো খ ইউনিট যে সাবজেক্ট নিক না কেন সবারই কম বেশি একটু নলেজ আছে আর্টস বা হিউম্যানিটিস সাবজেক্ট গুলোতে। বাট এই অ্যাডমিশন টাইমে সবাই আসলে একটা লেভেলে থাকে। আমি যেমন ফার্স্ট হয়েছি, আমি যেমন হচ্ছে একটা প্লেস পাইছি, ঠিক পূর্বিতাও সেম টেনশনটা করছিল যে যেমনটা আমি করছিলাম যে আমি এত স্টুডেন্ট চান্স পাবো। আমি সেই
এক বছর আগে যে টেনশনটা করছিলাম, পূর্বিতা বা বিশ্বময় মেবি আমার সাথে এখন হবে, যে তারাও মেবি এরকম একটা টেনশন করছিল যে আল্লাহ আমি আমি কততম হবো, আমি কি চান্স পাবো কিনা, কি হবে না হবে। তো এই টাইমে আসলে সবারই একটা টেনশন থাকে, সবাই একটা লেভেলে থাকে। এর মধ্যেই যারা হচ্ছে নিজেকে জাজ করতে পারে, নিজেকে নিয়ে সময় দিতে পারে, তারাই আসলে আলটিমেটলি রেজাল্টটা পায়। সো এই বিষয় নিয়ে ভয়ের কোনো কারণ নাই যে আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, বা আমার কলেজ থেকে আমরা এতজন পরীক্ষা দিচ্ছি, আমার কলেজে এই ভালো ভালো স্টুডেন্ট আছে, তাদেরকে তো আমি কিভাবে চান্স পাবো, এরকম মনে করার দরকার নাই। এখানে সবাই লেভেল, একটা লেভেলে। এবার আরো লেভেল কত হচ্ছে, আগে আমাদের কারো ফোন থেকে শব্দ আসছে মনে হয়, কেউ লাইভ জুড়ে দেখছে কি? সাকিব, তুমি কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আম, এবার আরো একটা লেভেলের বিষয় কি, যে আমাদের একটা টেনশন থাকছে যে অনেকের হয়তো জিপিএ খারাপ থাকতে পারে বা জিপিএ 5 নাও থাকতে পারে। তো তাদের একটা টেনশন থাকতো যে আচ্ছা আমার তো জিপিএ খারাপ, আমার তো প্লেস তাহলে অনেক পরে আসবে। কিন্তু যতটুকু জানি যে এবার কিন্তু এই টেনশনটা নাই। এবার আসলেই সবাই একটা লেভেল চলে আসছে। এই 2-3 মাস যারা পরিশ্রম করবে, এই 2-3 মাস যারা সময় দিবে, যারা স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে, তারাই আলটিমেটলি রেজাল্টটা পাবে বলে আমি মনে করি। সো টেনশন করার দরকার নাই। কবিতা যেমন বলছিল যে একটু চিল থাকতে, তো ওভাবেই আমরা সবাই টেনশন ফ্রি থেকে পড়াশোনা করব। আর লাস্টে আমি একটা জিনিস বলে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে করব যে এটা ফলো করার কারো দরকার নাই, জাস্ট এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। যে আমার অ্যাডমিশন টাইমে একটা হ্যাবিট তৈরি হয়েছিল যে আমি কানে ইয়ারফোন লাগাই গান শুনতে আমার পড়তাম। যখন হচ্ছে ইয়ারফোন ছাড়া পড়তে বসতাম তখন পড়াশোনা হতো না, যখন হচ্ছে গিয়ে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে আমার পড়তাম তখন খুব পড়াশোনা হতো। তো ওই হ্যাবিটটা এখনো হয়ে গেছে, কেন জানি না, এটা কি আল্লাহর আশীর্বাদ নাকি বলতে পারবো না। বাট বলার উদ্দেশ্য যে এটাই, যে টেনশন নিয়ে পড়ার কোনো দরকার নাই, ভয় নিয়ে পড়াশোনার কোনো দরকার নাই, আতঙ্কিত থাকার কোনো দরকার নেই। একটা আশা নিয়ে, একটা ভরসা নিয়ে বা একটা সেলফ কনফিডেন্স নিয়ে পড়াশোনা করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে বলে আমি মনে করি। রাকিব। ধন্যবাদ সাকিব, সুন্দর করে আমাদের তোমার অনুভূতিগুলো বলার জন্য। আমি বুঝতে পারতেছি না আমি কথা বললে কেন এমন হচ্ছে। না, it happens. It happens. তোরা প্রথমে আমাকে ডিচ করেছিস, এখন ফেসবুক এবং লাইভ স্ট্রিমে আমার সাথে ডিচ করছে। আমি শুনতে চাইবো বিশ্বময়ের কাছ থেকে, বিশ্বময় এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবে? কোন বিষয়টুকু তোমার এই সফলতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে? আর বিশ্বময় তুমি যদি হেডফোন খুলে কথা, তবে মনে হয় ভালো হতো। হেডফোন খুলে হেডফোন প্লাগ আউট করে কথা বললে মনে হয় একটু ভালো হতো। বিশ্বময়ের প্রবলেম সলভ করার মুহূর্তে আমরা দেখে নিব আমাদের পেজ কিভাবে কাজ করে। এটি আরেকবার যারা নতুন করে দেখছেন তাদেরকে আবারও বলছি, বন্ধুদেরকে মেনশন করুন আমাদের পেজ, আমাদের ওয়েবসাইট কিভাবে কাজ করে, কিভাবে আমরা পরীক্ষা নেই। বর্তমানে অনলাইনে পদ্ধতি চলছে এবং অনলাইনে আমরা কিভাবে অন্য কারো থেকে আমরা একটু হলেও এগিয়ে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি। ইনশাল্লাহ দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। দর্শকবৃন্দ, তুলে ধরছি আমাদের পেজের কার্যক্রম।
ওকে দর্শকবৃন্দ, আমরা সর্বশেষবার ইনশাল্লাহ চেষ্টা করছি বিশ্বময়ের কাছ থেকে শোনার। বিশ্বময় তার ওকে, হচ্ছে এখন শোনা যাচ্ছে? বিশ্বময় অত্যন্ত সুন্দরভাবে শুনতে পাচ্ছি আমরা। তোমার নিকট আমাদের ওই প্রশ্ন যে কিভাবে আচ্ছা, কোন সরি জিনিসটি সবচেয়ে বেশি সরি ফর আসবে। ইন্টারাপশন, সরি ফর ইন্টারাপশন। পুরো কথাটার সামারি দাঁড়াবে এখানে। আম, যদি বলতে হয় কিভাবে কেন, তো চাপ চেনে ওঠার একটা গোল ছিল, আমি প্রথমেই বলেছি। চ্যালেঞ্জ গুলোর জবাব দেওয়া, চ্যালেঞ্জ নেওয়া, সেই ব্যাপারটা ছিল। ওকে, বাট এখানে একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আহ, তুমি বাকি জনরা যেটা বললো যে তোমাদের বেলায় একটু প্রেক্ষাপটটা আলাদা, তোমাদের অনেক কিছু কাউন্ট হচ্ছে না, তোমাদের পুরোনো রেজাল্ট গুলো কাউন্ট হচ্ছে না। তারপর প্রশ্ন আসে যে এখন আমি পারবো কিনা, যখন আরো অনেক বেশি পার্টিসিপেন্ট আছে, আমাদের বেলায় সেই তুলনায় কম ছিল, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি, সবচেয়ে মানে আসল পরীক্ষাটা তো হবে তাদের সাথেই যারা এই সময়টা ভালো পড়তে পারবেন, এই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সো এখানে চাপ নেওয়ার কিছু নেই, এটা একটা কথা। আর যখন তুমি চাপ নিচ্ছ, যেই সময়টা তুমি টেনশন করছো, সেই সময়টা নষ্ট করছো, এছাড়া আর কিছুই না। যখন মন খারাপ লাগবে বা যখন মনে হবে হ্যাঁ এটা আমাদেরও মনে হয়েছে যে আমরা কি আসলে চান্স পাবো কিনা, হ্যাঁ এখন হয়তো স্ট্যান্ড করে গেছি, কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছে যে হয়তো বা আমার ঢাকা ইউনিভার্সিটির মেধা তালিকায় নামই আসবে না, তো এই ব্যাপারগুলো আসতো, এই ব্যাপারগুলো সবার ক্ষেত্রেই আসবে, তোমাদের বেলায়ও আসবে, কিন্তু সেগুলোর সাথে ফাইট করতে হবে। যখনই মন খারাপ লাগবে একটু গান শুনে নেবে, অনেকের ভালো লাগে বই পড়তে, যেটা আমার লাগতো, সেই কাজটা করবে। হয়তো 1 ঘন্টা পড়লে 5 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেক, ব্রেক নিয়ে নিতে পারো, এরকম করতে পারো। আর একদম পরীক্ষা হলের কথা যদি বলি, তো পূর্বিতা যেটা বললো যে ওই দিন যেদিন পরীক্ষা হচ্ছে সেদিন বই নিচ্ছ মানে হচ্ছে চাপ নিচ্ছ, আর কিছুই না। তুমি এই 3টা মাস, এই 4টা মাস বা যতটুকু সময় তুমি পাচ্ছ, ততটুকু সময় ভালো করে পড়বে, সেটাই তোমার পরীক্ষা হলে কাজে লাগবে। এবং পরীক্ষার দিন বা তার আগের কয়েকদিনও আমরা প্রেশার নিইনি। পরীক্ষার দিন যেটা হয়েছিল, ইট ওয়াজ ফানি, বাট আমি হচ্ছে পরীক্ষার হলে পানির বোতল নিয়ে গিয়েছিলাম, এবং সবাই তাকিয়ে দেখছিল যে ছেলে পরীক্ষা দিচ্ছে সাথে পানি খাচ্ছে। তো ইট ওয়াজ মেবি আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যে আমি কোনো চাপ নিইনি, সত্যি কথা বলতে। আমার আউট অফ ক্যাম্পাস হচ্ছে সিট পড়েছে, উইলস লিটলে সিট পড়েছিল। তো আমি কোনো চাপ নিইনি, আমার কাছে মনে হয়েছিল যে আমি যা পারবো সেটা আমি দাগিয়ে আসবো। হ্যাঁ, খুব সাবধান হবে তোমার যখন প্রশ্ন উত্তর দিচ্ছ, কনফিডেন্স রাখবে অবশ্যই, সেই কনফিডেন্স অনুযায়ী আনসার দেবে, নেগেটিভ মার্কিং এর ব্যাপার আছে অবশ্যই। তো আমার অভিজ্ঞতা যদি বলতে হয়, তাহলে আমার ব্যাপারটা সামনে ছিল যে আমি যা পারছি, আমার যা মনে হচ্ছে যে হ্যাঁ এটা যদি আমি আনসার করি, তো এটা যদি তারা অ্যাকসেপ্ট না করে, আই ক্যান রিচ ইন দা হাইকোর্ট যে এটা এই আনসারটাই হবে, এতটা কনফিডেন্সের সাথেই উত্তরগুলো দিয়েছিলাম। তো সেরকম লেভেলে যেতে হবে, এটা প্রস্তুতির উপর নির্ভর করে। মোদ্দা কথা হচ্ছে চাপ নেওয়া যাবে না, চাপ নিয়েছো তো পিছিয়ে পড়েছো, এটাই বলতে হয়। আর পুরো সময়টা ইন্টারাপশনের জন্য অত্যন্ত দুঃখিত, এখানে নেট কানেকশন ওয়াজ সো স্লো, সরি ফর দিস, বাট ইট ওয়াজ অ্যান অ্যামেজিং টাইম। থ্যাঙ্কস রাকিব, অবশ্যই তোকে ধন্যবাদ এখানে সুযোগ দেওয়ার জন্য, এখানে আসতে পেরে ভালো লাগছে, এই তো কথা বলার। থ্যাংক ইউ বিশ্বময় সুন্দর করে বলার জন্য। দর্শক বৃন্দ, বিশ্বময় একটি পয়েন্ট বলছিল যে হচ্ছে প্যানিকড হয়েছো তো মরেছো, তো পিছিয়ে পড়েছো বলেছে। দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই, যারা মনে করেন যে পিছিয়ে পড়েছেন, আমি পিছিয়ে আছি, 7 মাস আগে থেকে তো অনেকেই অনলাইন কোচিং শুরু করে দিয়েছে, ইউসিসি তে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অ্যাডভান্স কোচিং ইত্যাদি, এটা সেটা, কি করব, কোন বই পড়বো, ভাইয়া ও ওই কোচিং এ ভালো ফলাফল করছে, ও ওই কলেজের ফার্স্ট, এই এই ইত্যাদি ইত্যাদি যে কমেন্ট গুলো আসে, আসলে প্রথম পরীক্ষায় আমিও 150-এর মধ্যে 74-75 পেয়েছিলাম এবং অনেক ধরনের বকা খেয়েছিলাম। ফার্স্ট ছিল 122। শেষ পরীক্ষার দিকে দেখা গেছে ফার্স্ট যদি 118-15 হতো, তখন আমার মার্কস থাকতো 112, 13, 14। সো এই যে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট এন্ড লিনিয়ার ডেভেলপমেন্ট, দিস ডেভেলপমেন্ট ইজ নেসেসারি ফর অল অফ আস। আমরা ধীরে ধীরে কতটুকু ডেভেলপ করছি। প্যারা খাইছো তো মরছো মামা, প্যারা খাইও না, এই যে কথাগুলো আমরা বলি, আমরা এমনি বলি না, আসলেই মানে হচ্ছে প্যারা আমরা কখন খাবো না, এটাকে একটু চিন্তা, এই জায়গায় একটু কথা বলি। প্যারা আমি কখন খাবো না, যখন আমার প্রস্তুতি যথাযথ থাকবে, যথেষ্ট থাকবে, তখনই আমি প্যারা খাবো না। প্রস্তুতি না নিয়ে বলবো চান্স পাবো মামা, এত তো মজা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এত মজা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 60-70 জনের মধ্যে একটি সিট নিতে হবে, যেখানে এবার গত বছর আমি ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, 99,000 সামথিং পরীক্ষা দিয়েছিল, খ ইউনিটে সম্ভবত 60,000 প্লাস পরীক্ষা দিয়েছিল। তো হচ্ছে আমাদের
এতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়ে হচ্ছে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিয়ে টোটাল ABCD সব মিলে থাকে 6,668 জনের মতো সিট। তো 60+60 or 70 জন স্টুডেন্ট একটা সিটের জন্য দৌড়াদৌড়ি করে। সেখানে আমি ভাবলাম যে হচ্ছে চুলায় ভাত বসায় দিছি, চুলায় এসে আমাকে খাওয়াই দিবে, আমি খেয়ে নিবো, এত মজা না আসলে। তো এই কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। প্যারা আমরা তখনই খাবো না যখন আমরা এই 2 মাস কষ্ট করে নিজের লিনিয়ার ডেভেলপমেন্ট করব। পিছিয়ে থাকলে ধীরে ধীরে নিজেকে গ্রো করব, যদি পিছিয়ে না থাকি তাহলে সেই আমাদের ফর্মকে ধরে রাখবো। কখন কোন মুহূর্তে কোন প্রস্তুতিটা নেওয়া ভালো, এখন আমরা বেসিক জিনিসগুলোর কথা বলছি। ঠিক 1 মাস অথবা 2 সপ্তাহ পরে আবার যখন আমরা আসবো তখন আমরা তুলে ধরবো যে এখন এই মোমেন্টে তোমার কি করা উচিত, তুমি এখন এতটুকু শেষ করেছো বলে আমরা আশাবাদী, এখন তোমার এই জিনিসটা করা উচিত। এই জিনিসগুলোতে আমরা আমাদের 3 জন অতিথিকে আবারও সামনে আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের ভিউয়ার্সদের জন্য পাবো কিনা সেটা শুনতে যাচ্ছি। এবি সাকিব, বলো তোমার কোনো নোট কিংবা ভালো কোনো পয়েন্ট, ভালো কোনো সাজেশন দিয়ে আমরা ভবিষ্যতে আমাদের দর্শক এবং ভিউয়ারদের জন্য পাবো কিনা সেই প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিতে। আচ্ছা, এই বিষয়ে আমি যদি একটু পরে বলি তাহলে আমার জন্য একটু বেটার হয়। আচ্ছা ঠিক আছে, বিশ্বময়ের কাছে চলে যাচ্ছে। বিশ্বময়, ওকে, আই ক্যান অ্যাড ওয়ান পয়েন্ট। একজন জিজ্ঞেস করছিল যে রিটেনে হাতের লেখার ইফেক্ট পড়ে কিনা। তো ইফ আই কুড শো মাই হ্যান্ড রাইটিং, তো বুঝুন যে কতজন আনসার এরকম হয় যে আনসার করাটাই টাফ। তাহলে তারা দেখছেন যে কে লিখতে পারছে কে লিখতে পারছে না। আর যখন দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি আনসার করে ফেলবে রিটেনটা, সেক্ষেত্রে আসবে যে কেমন ভাষায় প্রকাশ করছো তুমি, তোমার লেখার দক্ষতাটা কেমন, তোমার ভাষাগত দক্ষতা কেমন, ভোকাবুলারি ব্যবহারটা কেমন, সেটা বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে। দেখবেন তারা অবশ্যই আমাদের দেশের সেরা মানুষগুলো এই খাতাগুলো জাজ করবেন। তো সেই প্রশ্নটা রয়ে যায়। তো সেখানে হ্যান্ড রাইটিংটা কোনো ইফেক্ট ফেলবে না বলেই আশা করি। যদি ফেলতো তাহলে আমি হয়তো এই পজিশনে থাকতাম না। এটাই যোগ করার। ওকে, ধন্যবাদ বিশ্বময়। আমাকে দ্বিতীয় পয়েন্টটি বলো যে তুমি আমার হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্র্যাকার্সকে ভবিষ্যতে যদি তোমার প্রয়োজন হয়, শিক্ষার্থীদের প্রয়োজনে তুমি আসবে কিনা, আসছো কিনা সেটা আমাদেরকে একটু জানাও। বিশ্বময়, বিশ্বময় নিশ্চয়ই আবারও সমস্যা হয়েছে বলে মনে করছি। আমি পূর্বিতার নিকট চলে যাচ্ছি। পূর্বিতা, এই প্রশ্নের উত্তরটুকু তুমি আমাকে দিবে, তুমি ঢাকায় রয়েছো। হচ্ছে আমি হচ্ছে তোমার নিকট প্রশ্নটি হচ্ছে যে আমাদের অ্যাডমিশন ক্র্যাকার্স এর পক্ষ থেকে যদি তোমাকে আবারও আমরা আমন্ত্রণ জানাই আমাদের সহযোগিতার জন্য, শিক্ষার্থীদের সহযোগিতার জন্য। আলটিমেটলি আমাদের সহযোগিতা বলে কিছু নেই, সবকিছু শিক্ষার্থীদের জন্য আমরা করছি। তো এই সহযোগিতার জন্য তোমার সহযোগিতার হাতটুকু কতটুকু তুমি নিজের থেকে বাড়িয়ে দিচ্ছ, এবং আমরা হাত পেতে দিলে তুমি কতটুকু আমাদের দিকে এগিয়ে আসছো বলে আমাকে জানাবে। তোমার স্পিকার নিশ্চয়ই মিউট করা। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিই। আর এর আগে আমি একটু স্টুডেন্টদেরকে আরেকটু মোটিভেট করি। হ্যাঁ, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমি খুব পরীক্ষা নিয়ে আমি টেনশন করতে খুব বেশি পছন্দ করি না। অন্তত আমি টেনশন করি না যে তা না, তো পরীক্ষার আগ দিয়ে খুব টেনশন করতে করতে একেবারে অবস্থা খারাপ করে ফেলছি। কারণ এটা আমি করি না, কারণ ওই যে যেটা বিশ্বময় বলছো যে যদি টেনশন করি তাহলে আমার ওই সময়টা নষ্ট হয়। আর টেনশন আমি দেখেছি, আমি যত পরীক্ষা একদম টেনশন করতে করতে পরীক্ষা দিতে গেছি সেই পরীক্ষাগুলো আমার সবচেয়ে খারাপ হয়েছে। আমার সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটের পরীক্ষা, ওইটার রেজাল্ট আমার সবচেয়ে ভালো হয়েছে। ওই পরীক্ষাটার সিনারিওটা হচ্ছে আমি পরীক্ষা দিতে যাব না, কারণ আমার টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটা পরীক্ষা হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম, আমার বিকালবেলা পরীক্ষা ছিল, আমি ঘুমিয়েছিলাম। আম্মু আমাকে কোনো মতে, যে ফর্ম ফিল আপ করেছো পরীক্ষা দিতে যেতে হবে, কোনো মতে টেনে টুনে নিয়ে গেছে। আর আমি একটু মানে গান গাইতে পছন্দ করি, তো আমার মাথার মধ্যে একেবারে একটা গান টেপ রেকর্ডারের মতো বাজছে। সেই গানটা আমি মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢুকেছি, চারপাশে দেখি সবাই খুব প্যানিক করছে, প্রশ্ন দেখে লিখবো কি লিখবো না, খুব টেনশন। আমি খুব চিল প্রশ্নটা দেখলাম, আচ্ছা ম্যাথস এসেছে, তো আমি ম্যাথস করা শুরু করলাম। আইকিউটা দেখলাম, বাংলা গুলো দেখলাম, দেখে আনসার করলাম। কি পরীক্ষা দিলাম আমার কি মনে আছে কি মনে নাই, কি পরীক্ষা দিলাম, ঠিক আনসার দিলাম না ভুল দিলাম, ওসব আমি অতি প্যানিক করিই নাই।
শুধু আমি যখন আনসার করছি আমি আনসারটা ঠিক করছি কিনা অতটুকু এনশিওর করে আনসার করলাম, খাতা জমা দিলাম, বের হয়ে আসলাম আম্মুর হাত ধরে, পরের দিন রেজাল্ট আসলো ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর সবচেয়ে বেশি প্যানিক করেছিলাম আমার কলেজের পরীক্ষায়, সেই পরীক্ষায় আমি অঙ্কে 100-তে 62 পেয়েছিলাম। তো সিনারিও তোমাদের সবার সামনে, যে প্যানিক করলে কি হবে আর প্যানিক না করলে কি হবে। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও খুব প্যানিক করতে করতে গেছি তা না, পরীক্ষার দিন আমি খুব চিল ছিলাম, জুস খেতে খেতে পরীক্ষা হলে ঢুকেছি, জুস খেতে খেতে বের হয়ে চলে আসছি। তো মজার ব্যাপার হচ্ছে যে তুমি কখন টেনশন করবা সেটা তোমার কাছে, তুমি যখন পড়বা তুমি টেনশন নিয়ে পড়বা যে এই পড়াটা আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি টেনশন করবা যখন তুমি জানো যে তোমার প্রিপারেশন একটা ভালো না, ওই টেনশনটা মাথায় রাখো যে আমার প্রিপারেশন ভালো না, তাহলে সেটা তোমাকে ফিউয়েল করবে যে তুমি পড়াশোনার পিছনে টাইমটা দাও, অন্য কোনো কিছু পিছনে টাইম না দিয়ে পড়াশোনার পিছনে টাইম দাও। কিন্তু তোমার মানে কোনো অকারণে টেনশন করবা না, অন্যরা ভালো করে ফেলবে এসব টেনশন করবা না। হ্যাঁ, পরীক্ষার হলে যে সময় টেনশন করার দরকার নাই সেই সময় টেনশন করবা না, ইজি থাকবা, চিল থাকবা, ভালো হবে পরীক্ষা। আর যখনই কোনো হেল্প লাগবে, আমি এখনো পার্সোনালি আমাকে কেউ নক দিলে আমি ট্রাই করি সর্বোচ্চ হেল্প করার, তো আমাকে পার্সোনালি নক দিলে আমি হেল্প করব। আর অ্যাডমিশন ক্র্যাকারের পক্ষ থেকে আমি অবশ্যই হেল্প করব। আমার এই লাইভের এক্সপিরিয়েন্সটা খুব ভালো গিয়েছে, আমি একদম গল্প করেছি, যেটা বলার কথা আমি সব বলতে পেরেছি। এবং এর যদি পরেও আরো কোন রকম সাহায্যের দরকার হয় আমি অবশ্যই অ্যাডমিশন ক্র্যাকারের সাথে থাকবো। অ্যাডমিশন ক্র্যাকারকে আমার সামনে কখনোই হাত পাততে হবে না, আমি আমার সাহায্যের হাত সবসময় অ্যাডমিশন ক্র্যাকারের দিকে বাড়িয়ে রেখেছি। অত্যন্ত ধন্যবাদ আমাদের পূর্বিতাকে। বন্ধু আমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবে নিজের থেকে, এটা সহযোগিতা না, এটা তার আমাদের পেজের জন্য তার ভালোবাসা হিসেবে আমি ধরে নিচ্ছি। দর্শক বৃন্দ, চলে যাচ্ছি আবারও বিশ্বময়ের কাছে। সাকিব সবার শেষে বলতে চেয়েছে, বিশ্বময় শুনতে পাচ্ছি কিনা একবার যদি টেস্ট করে নিতি। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিশ্বময় আচ্ছা, তখন কি শোনা যায়? তখন একটু শোনা যাচ্ছিল না, সমস্যা হচ্ছিল আর কি। কানেকশন খুবই। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, তো লাস্ট একটা পয়েন্ট আমি অ্যাড করতে চেয়েছিলাম। একজন প্রশ্ন করেছিল যে হ্যান্ড রাইটিংটা বা হাতের লেখাটা কিরকম এফেক্ট পেলে, তো বিন্দুমাত্র এফেক্ট পেলে না বলবো, কারণ আমার হাতে লেখা খুবই খারাপ ছিল এবং আছে, তারপরও আই হ্যাভ মেড মাই পজিশন। তো যখন তুমি লিখছো বাংলা অথবা ইংরেজি, টিচাররা দেখবেন তুমি তোমার ভাষার দক্ষতা কেমন, তোমার ভোকাবুলারি কেমন, তুমি একটা বাক্য কিভাবে গঠন করছো, আর 5টা মানুষের পাশে তোমার লাইনটা বসিয়ে দিলে তোমার লাইনটার দিকে আলাদা দৃষ্টি যায় কিনা, সেটা ইংরেজি হোক কি বাংলা, সেটা দেখবেন। হ্যান্ড রাইটিং একদমই দেখবেন না বলে মনে করি। তারপরও ভালো করতে পারলে ভালো, এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই। তবে সবসময় চেষ্টা করবে যে ভাষার মানটা যাতে ভালো হয়। রিটেন যদি এমন আসে যে খুব কম মানুষ আনসার করতে পারছে, তাহলে এক ধরনের বিবেচনা হয়, এক ধরনের জাজমেন্ট হয়। আর যদি এমন হয় যে সবাই আনসার করতে পারছেন, তারপর আরেক ধরনের জাজমেন্ট হয় যে কে সবচেয়ে ভালো লিখতে পারলো। তো এটাই অ্যাড করার। আর পুরো সময়টা 1.5 ঘন্টার উপর ভালো কেটেছে, খুব ভালো কেটেছে, ভালো লাগলো। রাকিব, ইউ ক্যান প্রসিড। অ্যাডমিশন ক্র্যাকারসের পক্ষ থেকে তোমাকে সহযোগিতার জন্য পাচ্ছি কিনা সেটা বলো। আই এম হিয়ার ফর অলওয়েজ, আমি সব সময় আছি। অত্যন্ত ধন্যবাদ বিশ্বময়কে, একজন মেধাবীকে আমরা কাছে পেয়েছি এবং ভবিষ্যতে শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের জন্য সে অনেক কাজে দিবে ইনশাল্লাহ। আমরা তাকে আবারও এখানে আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা প্রস্তুত। আমি চলে যাচ্ছি আমার অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু এবং ঘনিষ্ঠ বন্ধু এবি সাকিবের নিকট। এবি সাকিব, তোমার নিকট ওই প্রশ্নই, আমরা তোমাকে পাচ্ছি কিনা সেটা যদি তুমি জানাতে। আচ্ছা, আমাকে পাচ্ছ কিনা এটা লাস্টে বলে শেষ করব। তো আমার সবার বা যাদের এই সময়টা দরকার তাদের জন্য 4টা জিনিস বলে আমি শেষ করছি খুব সংক্ষেপে। ফার্স্ট অফ অল রাইটিং পার্টের যে জিনিসগুলো বলতেছে সবাই, যে রাইটিং পার্টের
কোন দিকটা বেশি দেখার দরকার। তো বিশ্বজিতের কথার জের ধরেই আমি বলতেছি যে এই এক্সাম স্ক্রিপ্টে লেখার জায়গা কিন্তু খুবই কনজাস্টেড, লেখার জায়গা খুবই স্বল্প। তো এই স্বল্প জায়গার মধ্যে আমরা কিন্তু সবাই সবাই কিন্তু ভালো লিখি, সবাই কিন্তু অনেক কিছু লিখতে পারি লিখতে দিলে, কিন্তু জাজমেন্টটা ওখানেই হবে যে এই অল্প সময় এই অল্প জায়গার মধ্যে একটা জিনিসকে কে কত ভালোভাবে লিখতেছে। হ্যান্ডরাইটিং ডাজন্ট ফ্যাক্ট, বাট খাতা প্রেজেন্টেশনটা ভালো রাখতে পারলে ভালো। বাট দেখতে হবে যে ভাষার মান বা লেখার ওয়েট কতটুকু। একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমি লিখলাম, আমার থেকে আরেকজনের তুলনায় কতটুকু ভালো হচ্ছে। তো এই সেন্টেন্স কনস্ট্রাকশন সবকিছু মিলে যদি ভালো হয়, দেন ইট উইল ব্রিং মোর মার্কস। দেন হচ্ছে আসে যে এক্সাম হল প্যানিকের যে বিষয়টা। এই অ্যাডমিশন টাইমে বা এক্সামের আগ পর্যন্ত আমরা যারা এক্সাম দিব তারা কিন্তু সবাই অনেক পড়াশোনা করবো, সবাই পড়াশোনা করবো, ঠিক আছে, কিন্তু সবাই পড়াশোনা করার পরে কিন্তু রেজাল্ট কিন্তু এক একজনের এক এক রকম আসে। কেন আসে? এই এক্সাম হলের খেলাটার তখন ইফেক্ট পড়ে। এই এক্সাম হলের এই যে সার্টেন টাইমটা থাকবে, ওই সার্টেন টাইমেই যে সবচেয়ে বেশি ভালো খেলতে পারবে সে ভালো স্কোর করতে পারবে। দ্যাট মিনস হচ্ছে এক্সাম হলে যদি মাথা ঠান্ডা রেখে সব মানে একদম টেনশন ফ্রি ভাবে এক্সাম দেওয়া যায়, তখন ইজিলি এক্সামটা ভালো হবে। যেমন হচ্ছে আমি কোচিং টাইমে দেখেছি বা অন্য ইয়ে থেকে দেখেছি যে আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু মানে তারা নর্মাল মেইন এক্সামের আগের যে এক্সাম গুলো মডেল টেস্ট বা উইকলি টেস্ট গুলোতে আমার থেকে অনেক অনেক ভালো বেশি বেশি নাম্বার পেয়েছে, কিন্তু মেইন এক্সামে কি দেখা গেছে যে তারা আমার ধারে কাছে নাই। কারণ কি? তারা হয়তো এক্সাম হলে প্যানিক ছিল, বা তারা এক্সাম হলে ঠিক মতো এক্সামটা দিতে পারে না যেমনটা আমি দিয়েছিলাম। তো এই বিষয়ে সবাইকে মোটিভেট করার জন্য বলছি যে এক্সাম হলে একদম টেনশন ফ্রি থেকে এক্সামটা দিলে আলটিমেটলি রেজাল্ট অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। দেন থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে পূর্বিতে একটা কথা বলছিল যে কোথাও দেখেছে যে একজন মোটিভেশন দিচ্ছে একটা ফিক্সড টাইম ধরে পড়াশোনা করার জন্য, যে দিনে এত ঘন্টা পড়াশোনা করা লাগবে, এইভাবে পড়াশোনা করা লাগবে, এইভাবে পড়াশোনা করা লাগবে। এসব আসলে কিছুই না। সবারই প্রত্যেকেরই আলাদা আলাদা একটা রুটিন থাকে। আমি এক্ষেত্রে বলছি যে কারো রুটিন ফলো করার কোনো দরকার নাই, নিজে একটা রুটিন বানাও, নিজের বিষয়টা বুঝো যে তুমি কতটুকু পড়লে বা কিভাবে পড়লে তুমি আগাইতে পারবা। তো আমার থেকে পার্সোনাল সাজেশন হচ্ছে গিয়ে যদি একটা দিনে তুমি একটা টপিক সিলেক্ট করো যে এই টপিকটা আমি আজকে পড়বো, তো এনি হাউ তোমাকে ওই টপিকটা শেষ করতে হবে। এখন তোমার 1 ঘন্টায় লাগুক, 2 ঘন্টায় লাগুক, বা যতক্ষণই লাগুক, তোমার যদি কম সময়ের মধ্যে পড়া শেষ হয়ে যায় তুমি অন্য কিছু পড়বা। বাট এমন কোনো ফিক্স করার দরকার নাই যে আমাকে দিনে 18 ঘন্টা পড়তে হবে। 18 ঘন্টা জীবনে আসলে কেউই পড়ে না, সবাই বললেও কেউই পড়ে না, ঠিক আছে। দেন লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে এই এক্সামে ভালো করার একটা ট্রিক্স যেটা আমি পার্সোনালি ফলো করি, সেটা হচ্ছে গিয়ে বেশি বেশি কুইজ সেশন করার জন্য। কারণ দেখা যায় যে আমি বলেছিলাম যে আমি কিছু কিছু স্পেসিফিক বই পড়েছি, এক্সট্রা বই পড়ি নাই, কিন্তু আমি একটা ফলো করেছিলাম যে আমি কুইজ করেছি আমার ফ্রেন্ডদের সাথে বা রুমমেট, অ্যাডমিশন টাইমে যে রুমমেটটা ছিল তাদের সাথে। এখানে একটা সুবিধা হয় কি যে অনেক সময় পড়ার থেকে শুনলে একটু বেশি মনে থাকে। বা এমন হতে পারে যে আমি একটা জিনিস একটা বই থেকে পড়লাম, আর একটা ইনফরমেশন আমার মিস গেছে, তো ওইটা যদি আমি আরেকজনের সাথে কুইজ সেশন করি, এমন হতে পারে যে ও একটা ইনফরমেশন দিল, আমি একটা ইনফরমেশন দিলাম। তো এখানে কিন্তু একদম মানে বাধা ধরা বই দেখে পড়ার থেকে শুনে শুনে কিন্তু মনে মনে করা যায়। আর এখন হচ্ছে আমরা যেহেতু বাসায় আছি, তো বেশিরভাগ টাইমে বলা যায় যে আমরা যতই বলি যে ফোন কম ইউজ করবা বা কম ফোন ইউজ করা উচিত না, এটা আসলে ঠিক না, যেটা রাকিবও বলছিল। তো এই যতক্ষণ ফোন মানে অনলাইনে থাকবো বা আইসিটি ডিভাইস আমরা থাকবো, ততক্ষণ আমরা এই একাডেমিক বিষয়গুলো নিয়ে থাকলেই আমি মনে করি বেটার। আপাতত আমার থেকে এই টোটাল এন্টায়ার এই মোটিভেশন। আর লাস্ট অফ অল হচ্ছে গিয়ে রাকিব বলছিল যে অ্যাডমিশন ক্র্যাকার্স যদি চায় আমি কি তাদের কাছে আসবো কি না। ফার্স্টে বলেছিলাম যে আজকে এই 3 জন মেধাবী মানুষের সাথে থাকতে পেরে এই পুরোটা সময় খুবই ভালো সময় কেটেছে। তো নেক্সট টাইম যদি আমন্ত্রণ পাই আমি খুবই খুবই খুশি হব। আর সবাইকে আমার ভালোবাসায় 3 জন মেধাবী মানুষ আমার শ্রদ্ধা নিও। আর হচ্ছে গিয়ে সবাই একটু নিজের আত্মবিশ্বাসে পড়াশোনা করো। দ্যাটস অল। অত্যন্ত ধন্যবাদ সাকিবকে, এবং সেই সাথে অ্যাডমিশন ক্র্যাকার্স ফিউচার ইজ হেয়ার এর পক্ষ থেকে আমি 3 জন অতিথিকে অত্যন্ত সম্মানের সাথে বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের প্রতি আমাদের ভালোবাসা, এবং শিক্ষার্থীরা উপকৃত হয়েছে, তাদের কমেন্ট দেখে আমরা বুঝেছি, তাদের রিভিউ ভালো পেয়েছি,
এবং পাচ্ছি। এই ভালোবাসাটুকুই আমাদের হচ্ছে আমরা চাই, এর বেশি কিছু আমরা চাচ্ছি না। আসলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করুক, তারা এগিয়ে যাক, তাদের চলার পথটুকু সহজ হোক, তাদের মানসিক যে ভারসাম্যহীনতায় ভোগে তারা, এই ভোগান্তি থেকে তারা দূরে থাকুক। এই জন্য আমরা সেশনগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, ইনশাল্লাহ সামনেও আবারও অ্যারেঞ্জ করব। অ্যাডমিশন ক্র্যাকার সত্যি অনেক গর্বিত আজকে এই তিনজনকে পেয়ে। ইনশাল্লাহ আবারও দেখা হবে। তোদের তিনজনকে এতক্ষণ তুমি তুমি করে বলেছি, অনেক ভালোবাসা নিস। ইনশাল্লাহ আবার ক্যাম্পাস খুলে দেখা হবে, একসাথে আড্ডা হবে। দর্শক বৃন্দ, ইনশাআল্লাহ। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের পেজের ইনবক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের সময় হয়ে এসেছে আমাদের হচ্ছে অতিথিদেরকে বিদায় করার। অতিথিদেরকে আপনারা অনেক ভালোবাসা জানিয়েছেন, আবারও কমেন্টের মাধ্যমে ভালোবাসা জানাতে পারেন। আমি অতিথিবৃন্দদেরকে বিদায় জানাচ্ছি এবং সেই সাথে একই সাথে তাদের সাথে আমিও বিদায় নিচ্ছি। দর্শকবৃন্দ, যে ঘোষণাটুকু আবার দিতে চাই সেটি হচ্ছে, আগামীকাল রয়েছে আমাদের ফ্রি অনলাইন লাইভ কুইজ ইংলিশ। এই ইংলিশ লাইভ কুইজে অংশগ্রহণ করে 25টি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ সংখ্যক উত্তর এবং সঠিক উত্তরদাতা হয়ে পুরস্কারগুলো গ্রহণ করে নেবেন। আজকের পুরস্কারের চেয়ে কালকের পুরস্কার অবশ্যই দামি নিশ্চয়ই থাকছে। প্রথম পুরস্কার থাকছে ইংলিশ। আমাদের পক্ষ থেকে যে বইটিকে আমরা ভালো মনে করব এরকম একটি বই আমরা প্রদান করছি ইংলিশের লাইভ কুইজে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর প্রদানকারীর জন্য, এবং কমপ্লিটলি ফ্রি একটি কুইজ। দর্শক বৃন্দ, আমরা চলে যাচ্ছি, আমাদের অতিথিদেরকে বিদায় জানাচ্ছি। অত্যন্ত ধন্যবাদ তাদেরকে এখানে আসার জন্য। আবারও দেখা হবে ইনশাল্লাহ। দর্শক বৃন্দ, আপনাদের জন্য আমি বলছিলাম যে আপনাদের যদি কোনো ধরনের সন্দেহ থাকে, আমাদের কোচিং এ ভর্তি, আমাদের অনলাইন এবং অফলাইন প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা থাকে, তাহলে আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। যে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার যে কোনো সমস্যা হয়, সেই সমস্যাটুকু আমাদেরকে জানাবেন। গাইডলাইনের প্রয়োজনে আমরা সিনিয়র ক্লাসমেট দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। যদি বই কেনারও সমস্যা হয়, সেই সমস্যাটুকু আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমরা আমাদের কার্যক্রমের ভিডিওটুকু দেখিয়ে ইনশাল্লাহ শেষ করব। আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। দর্শক বৃন্দ, আমি বলতে চাই আগামী লাইভে তো অবশ্যই দেখা হবে, কিন্তু এই কথাটুকু এইভাবে বলতে চাই যে দেখা হবে বিজয়ের শব্দটুকু, ফ্রেজটুকু আমি উচ্চারণ করতে চাই বারবার, যে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন ধাবিয়ানদেরকে দেখতে পাবো, তাদের সাথে মজা করব ইনশাল্লাহ। অলরেডি পূর্বিতা বলে গেছেন যে সে সবাইকে তার বিভাগে যারা সুযোগ পাবে তাদেরকে ট্রিট দিবেন। এরকম আরো অনেকেই ট্রিট দিবেন ইনশাল্লাহ। এই সাকিব ভাই এখনো আমাদের সাথে রয়েছেন, এবি সাকিব ভাইকে আমরা পাবো। এবি সাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম থেকে প্রোগ্রামের সমাপ্তি জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল লাইভ কুইজ সেশনে আপনাদের সাথে দেখা হবে। সর্বোচ্চ সংখ্যক বন্ধুদেরকে নিয়ে লাইভ কুইজে অংশগ্রহণ করবেন, নিজের মেধাকে যাচাই করবেন এবং নিজেকে জাজ করবেন, নিজেকে যাচাই করে দেখবেন যে আপনি কতটুকু পারছেন ইংরেজিতে, আপনার কি অবস্থা। ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য স্ট্যান্ডার্ড যে কোশ্চেন গুলো হয় সেই রকম কোশ্চেন গুলো ইনশাল্লাহ লাইভে দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের পাশে অবশ্যই সবসময় আছে যে কোনো ধরনের সমস্যার জন্য, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের কোয়েরি, যে কোনো ধরনের সাহায্য, যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের পক্ষে থাকে আপনাদের জন্য আমাদের হাত খোলা রয়েছে। আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ সাহায্যের জন্য অ্যাডমিশন ক্র্যাকারস সবসময় প্রস্তুত রয়েছে। দর্শকবৃন্দ, আজকে লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে।